ইন্টারভিউতে ফিরতে ফিরতে আজকে অনেকটাই রাত হয়ে গেল। তার উপর কোথাও কোনো অটো কিংবা রিক্সাও দেখতে পাচ্ছি না। যাবার সময় এমনিতেই রাস্তাটা অনেক নির্জন ছিল, তাই হয়তো সন্ধ্যাতেই সবাই ফিরে গেছে। গত 2 মাস যাবৎ চেষ্টা করে আজকে একটা ইন্টারভিউ দিতে পারলাম। অবশ্য অতটা পড়ালেখার দিক থেকে আমি খারাপ না যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। তারপরেও কারণটা ছিল কি জানেন তো, ওরা হয়তো বুঝতে পেরেছিল আমি টাকা পয়সা কিছু দিতে পারবো না, সেজন্যই আগেই আমাকে রিজেক্ট করে দিয়েছে। আর আজকে এলাকার এক চাচ্চু একটা ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দিয়েছিল। অবশ্য তার মান সম্মান জড়িত, তাই যত রাতই হতো তাতে ইন্টারভিউটা দিয়ে তারপর ফিরতেই হতো। অবশ্য এর জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। সবার শেষে আমার সিরিয়াল থাকায় বেশ খানিকটা সময় লেগে গেল। অনেকক্ষণ সময় নিয়ে প্রশ্ন করেছে ইন্টারভিউ বোর্ডে থাকা লোকগুলো। আমার মনে হচ্ছে চাকরিটা যদিও হবে না, তারপরেও অনেকটা কনফিডেন্স পাচ্ছি আজকে। কারণ এই 2 মাসে প্রথমবার কোনো ইন্টারভিউ দিতে পেরেছি। আর বেশ কনফিডেন্টলি প্রশ্নের উত্তরগুলো দিয়েছি। জানি টাকা ছাড়া কোথাও কোনো কাজকর্ম হয় না, তারপরেও একটু আত্মবিশ্বাসের খুব বেশি প্রয়োজন ছিল। কারণ 2 মাস যাবৎ একটা ইন্টারভিউ দিতে পারছিলাম না। সবাই অবাক হতে পারেন, কিন্তু সরকারি অফিসগুলোতে আগাগোড়াই এরকম কাজকর্ম চলে। নিজেদের পছন্দের ক্যান্ডিডেটকে আগে থেকেই আর সিরিয়াল অনুযায়ী চুজ করে রাখা হয়। সেক্ষেত্রে আমি সবসময় পেছনে থাকতাম, তাই এক প্রকার রাগ করে বেরিয়ে আসতে হতো। আবার নয়তো অপেক্ষা করতে করতে যখন অফিস টাইম পেরিয়ে যেত তখন আর ইন্টারভিউটা দেওয়া হতো না। আমাকে বাধ্য হয়ে লোকজনের কথা মতো চলে আসতে হতো। তবে আজকের অফিসটা বেসরকারি ছিল, সেজন্য হয়তো ইন্টারভিউটা দিতে পেরেছি। চাকরিটা হবে কি না সেটা নিয়ে ভাবছি আর রাস্তা দিয়ে হাঁটছি। এর মাঝখানে মনে হতে লাগলো সামনের দিক থেকে কেউ একজন দৌড়ে আসে। আবার পরক্ষণে মনে হতে লাগলো কুকুর টুকুর হবে কিনা। এই নিয়ে ভয় লাগছিল, নাকি আবার কোনো বিপদে পড়বো কিনা। এক প্রকার ভয় লাগছিল। বিষয়টা নিয়ে যখনই সামনের দিকে দেখার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম কি হচ্ছে, সাথে সাথে কেউ একজন অন্ধকারের মধ্যে থেকে দৌড়ে এসে বকের সাথে খুব সচরে বাড়ি খেল। ব্যথা তো অবশ্যই পেলাম, তবে সামনে থেকে হন্তদন্ত হয়ে আসা মানুষটাকে দেখে মনে হচ্ছিল তার সাথে খুব বাজে কিছু একটা হচ্ছিল, যার জন্য এরকম উৎকণ্ঠা হয়ে প্রাণ বাঁচাতেই এমন করে ছুটে চলছিল। ঈশান তৎক্ষণাৎ নিচে পড়ে থাকা মানুষটার, অর্থাৎ ওর সাথে যে ধাক্কা খেয়েছিল সেই মানুষটাকে দেখার জন্য নিচের দিকে তাকাতেই বুঝতে পারল সে একটা মেয়ে। কারণ মেয়েটার বুকের সাথে বাড়ি খেয়েই একদম সেন্সলেস হয়ে নিচে পড়ে যায়। ঈশান তাড়াহুড়ো করে নিচে বসে কয়েকবার মেয়েটাকে ডাকলো। এই যে শুনছেন, কি হয়েছে আপনার? এরকম হন্তদন্ত হয়ে কোথা থেকে আসছিলেন? আমাকে বলেন, আমি আপনাকে হেল্প করব। প্লিজ একটু তাকান। ঈশান আশেপাশে তাকাতে লাগলো। তারপর মনে হতে লাগলো সামনের দিক থেকে কারা যেন দৌড়ে আসছে। কি করবে এখন? যদি বাজে লোকজন হয়, আর মেয়েটার যে পরিস্থিতিতে আছে তাতে দেখে মনে হচ্ছে কিছু বদমাইশ ওর সাথে খুব বাজে কিছু করার চেষ্টা করেছিল। আর খুব ধস্তাধস্তি হয়েছে। তার উপর শাড়ি পরিহিতা মেয়েটার ব্লাউজের কয়েকটা জায়গা ছেঁড়া। মেয়েটার শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল জানোয়ারগুলো। কথাগুলো ভেবে ঈশান আর এক মুহূর্ত দেরি করল না। কোনো রকমে মেয়েটাকে তাড়াহুড়ো করে পাজা কোলে ওঠালো। তারপর পাশে থাকা একটা গাছের আড়ালে গিয়ে দাঁড়াতেই তার মাঝখানে 4-5 জন গুন্ডার মতো লোক দৌড়ে আসলো। তারপর আশেপাশে তাকাতে লাগলো, কিন্তু সেখানে না পেয়ে ওরা সামনের দিকে চলে গেল। ঈশান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর আবার মেয়েটার মুখের দিকে তাকাতেই হতভম্ব হলো, কারণ অসম্ভব রকমের সুন্দরী মেয়েটাকে কোলে নিয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে লাইটের রাস্তায় থাকা কৃত্রিম আলোতে ওর মুখের উপর পড়াতে ও কেমন যেন একটা মায়া এসে ভর করছে। তবে এই মায়াবী চেহারার মানুষটার সাথে যে আজকে এত বাজে কিছু হতে যাচ্ছিল, না জানি মেয়েটার কোনো ক্ষতি হয়েছে কি না। এই মুহূর্তে মেয়েটাকে এখানে ফেলে যাওয়া যাবে না, তাহলে হয়তো এই পশুগুলো ওকে ছাড় দেবে না। ঈশান আর দেরি করলো না। ছেলেগুলো ঠিক যে দিক থেকে এসেছিল সেদিকে হাঁটা ধরলো, কারণ ওই দিকটায় ওদের আর যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ঈশানের না এবার মনে হতে লাগলো মেয়েটার পার্সটা আছে কি না। সেটা দেখার জন্য আশেপাশে তাকালো, কিন্তু কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না। ঈশান কোনো রকমে ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে রাস্তা দিয়ে একটু দ্রুত হেঁটে গেল। সামনেই একটা পার্স পড়ে থাকতে দেখে মনে হলো এটাই হয়তো মেয়েটার। সাথে সাথে উঠিয়ে নিল। ফোন থেকে এবার কোনো রকমে ট্রাই করে বুঝতে পারলো এটাই মেয়েটারই ফোন।
কারণ ওর আঙুল টাচ করতেই লকটা খুলে গেছে। তাড়াহুড়ো করে হসপিটালের দিকে যেতে লাগলো। লোকেশন অনুযায়ী সামনেই একটা হসপিটালে আসতে বেশ খানিকক্ষণ সময় লেগে গেল। হসপিটালে এসে নার্স ডাক্তারদের ডাকতেই এবার সবাই এসে দাঁড়িয়ে রইল ঈশানের সামনে। মেয়েটাকে কেউ ধরেছিল না ওর এই অবস্থা দেখে। অবশ্যই এখানে আসার সময় মেয়েটার গায়ে ঈশান নিজের শরীরে থাকা শার্টটা খুলে কোনো রকম পেঁচিয়ে দিয়েছে, কারণ মেয়েটার শাড়ির ব্লাউজটা অনেকখানি ছিঁড়ে ফেলেছিল জানোয়ারগুলো। হয়তোবা বাজে কিছু করার চেষ্টা করেছে কিন্তু পারেনি। শাড়িটা এলোমেলো ছিল না, তাই দেখেই বোঝা গেল যে বাজে কিছু করতে পারেনি। তার আগেই মেয়েটা পালিয়ে এসেছে। ঈশান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। যাই হোক, ডক্টর আর নার্সদের দাঁড়িয়ে থাকতে দেখে ঈশান বলতে লাগলো, কি হলো ডক্টর, আপনারা ওনার চিকিৎসা করছেন না কেন? আপনাদের এরকম করে দাঁড়িয়ে থাকতে দেখে কিন্তু আমি অবাক হচ্ছি। একটা মানুষের এত বাজে অবস্থা আর আপনারা চুপচাপ দাঁড়িয়ে আছেন। এটা রেপ কেস। যদি থানায় ডায়েরি করে আসেন তাহলে আমরা ওনাকে ধরতে পারবো, না হলে পরবর্তী এসব নিয়ে পুলিশ কেস হলে দেখা যাবে আমাদের ঝামেলা পড়তে হবে। এই শহরটার মতো শহরগুলোর মানুষও দেখছি খুব বেশি কঠোর। আপনাদের লজ্জা হওয়া উচিত। একটা মানুষের এই অবস্থা আর আপনারা পুলিশের কথা ভাবছেন। আজকে ওর জায়গায় আপনার মেয়েটাও থাকতে পারতেন তাকে এমন করে ইগনোর করে যেতে। আপনাদের লজ্জা শরম বলতে আসলে কিছুই নেই। শহরের মানুষগুলো যে এতটা কঠোর সেটা আমার জানা ছিল না। দেখুন মিস্টার, আপনি আমাদের যা খুশি তাই বলতে পারেন, কিন্তু আমাদেরও মান সম্মানের মায়া আছে। পরবর্তীতে এসব নিয়ে ঝামেলা হলে আপনি কি সেসব সাফার করবেন? ঈশান কিছু একটা ভাবল, মেয়েটাকে একটা জায়গায় বসিয়ে দিল। তারপর ওর পার্স থেকে ফোনটা বের করে তাড়াহুড়ো করে ডায়াল করে ডায়াল কলে গিয়ে বাবা মায়ের নাম্বার খুঁজতে লাগলো। সেখানে মেয়েটার আব্বুর নাম্বারটা সেভ করা ছিল। ঈশান ভদ্রলোকের নম্বরে কল করলো। কয়েকবার কল করতেই ওপার থেকে এক ভদ্রলোক রিসিভ করলেন। বেশি উৎকণ্ঠা নিয়ে কিছু বলার আগেই ঈশান বলল, স্যার, আপনি কে আমি জানি না, তবে আপনার মেয়ের খুবই খারাপ অবস্থা। আমি রাস্তা দিয়ে আসছিলাম, তখন দেখলাম ওনাকে রাস্তায় কিছু গুন্ডারা অ্যাটাক করেছিল। উনি হয়তো নিজেকে বাঁচাতে দৌড়াতে দৌড়াতে সেখান থেকে ফিরছিল। তারপর আমার সাথে দেখা হয়, তখন সেন্সলেস হয়ে গেলে আমি ওনাকে হসপিটালে নিয়ে আসি। আপনি যদি তাড়াতাড়ি একটু হসপিটালে আসতেন ভালো হতো। ডক্টর ওনাকে হসপিটালে ভর্তি করতে চাইছে না। এরকম একটা সিচুয়েশনে কি করব বুঝতে পারছি না। আপনি কি একটু আসতে পারবেন? তুমি ডাক্তারের কাছে ফোনটা দাও, আমি কথা বলছি। ঈশান ফোনটা লাউডে দিয়ে ডক্টরের সামনে ধরে বলতে লাগলো, নিন আঙ্কেল, কথা বলুন, দেখুন কি কিছু করা যায় কিনা, না হলে ওনাকে অন্য হসপিটালে নিতে হবে। আপনি একটু দ্রুত আসুন। এই ডক্টর, তুমি আমাকে চেনো? আমি আরাফ চৌধুরী। আমার মেয়ের যদি কিছু হয় না তাহলে তোমাকে কি হাল করব আমি সেটা নিজেও জানি না। আমার মেয়েকে হসপিটালে ভর্তি করো, আর যদি ওর কিছু হয় তাহলে তোমাদের হসপিটালটাই আমি বন্ধ করে দেব। আমার মেয়ের চিকিৎসা শুরু করো। ভদ্রলোকের এমন ধারা কথা শোনার সাথে সাথেই ঈশান বুঝতে পারল বেশ পাওয়ারফুল লোকটা। অন্যদিকে ডক্টর লোকটার কথা শুনে আমতা আমতা করতে লাগলো। স্যার, আমি এক্ষুনি ওনার চিকিৎসা করছি। আমি বুঝতে পারিনি ম্যাডাম আপনার মেয়ে। আমি যদি আগে জানতাম তাহলে এরকম কিছুই কখনোই করতাম না। এখন কথা না বলে আমার মেয়ের চিকিৎসা শুরু করুন। লোকটা শুকনো ঢোক গিলে তাড়াহুড়ো করে নার্সকে ইশারা করতে ওরা একটা স্ট্রেচার নিয়ে আসলো। তারপর মেয়েটাকে শুইয়ে দিয়ে একটু ভেতরের দিকে নিয়ে গেলে তখন ঈশান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, অবশেষে মেয়েটাকে একটু হেল্প করতে পারলো। না জানি ওকে আবার কোনো বিপদে পড়তে হয় কি না। এই শহরে আসার পর থেকে নানান বিপদের ওপর বিপদে পড়েই যাচ্ছে। তবে ঈশান যে লোকটার কাছে, অর্থাৎ এলাকার যে চাচুর কাছে এখানে এসে থাকে, সে লোকটা ওকে অনেক হেল্প করেছে। আসার পর থেকে থাকা খাওয়ার জন্য জায়গা দিয়েছে, তার উপর আবার ইন্টারভিউ দেওয়ার জন্য আজকে এত বড় একটা সুযোগ করে দিল। এর মাঝখানে এই লোকটার কথা মনে হতেই ঈশান ফোনটা বের করলো। তারপর তাড়াহুড়ো করে ওনাকে কল দিয়ে বলতে লাগলো, চাচ্চু, আসলে আমি একটা কাজে আটকে গেছি। কাজে বললে ভুল হবে। বলছিলাম কি যে একটু সমস্যা হয়েছে। আমি যে রাস্তা দিয়ে আসছিলাম ওই রাস্তা দিয়ে। ঈশান চাচ্চুকে সবই খুলে বলল। সব শোনার পর লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বলতে লাগলো, এরকম ঝামেলায় জড়ানো কি খুব বেশি দরকার ছিল? তাছাড়া চেনা নেই জানা নেই একটা মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে গেলে এখন যদি ওর আব্বু তোমাকেই দোষারোপ করে তাহলে কি করবি? কপালে থাকলে হবে। আচ্ছা, আমি এক কাজ করছি, মেয়েটার আব্বু আসলে আমি চলে আসব।
আমাকে একটু সময় দাও, আমি চলে আসবো। আমি কোনো ঝামেলায় জড়াবো না। এত রাতে তোমাকে আসতে হবে না। তুমি এক কাজ করো, তুমি হসপিটালের সামনেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি কাউকে সাথে নিয়ে। সত্যি কথা বলতে ঈশানেরও খানিকটা ভয় ভয় লাগছিল। তার উপর আবার চাচ্চুর এরকম কথা শুনে বেশ খানিকটা সাহস পেল। ঈশান বসে আছে। ডক্টর বাইরে এসে একবার চলে গেল, আবার ভেতরে গেল। তারপর মেয়েটার হয়তো চিকিৎসা আরম্ভ করে দিয়েছে। ঘণ্টাখানেকের মধ্যে মেয়েটার বাবা তাড়াহুড়ো করে হসপিটালে ঢুকলো। ঈশানের সামনে এসে দাঁড়াতেই ছেলেটা বলতে লাগলো, আঙ্কেল, আমি আপনাকে কল করেছিলাম। আসলে ওই সময় ভেবে পাচ্ছিলাম না কি করব। তারপর উপায় না পেয়ে ডক্টরের কথা অনুযায়ী আপনাকে কল করতে হয়। উনি চিকিৎসা করতে চাইছিলেন না। এর মাঝে ডক্টর বেরিয়ে আসতেই ভদ্রলোককে দেখে বেশ খানিকটা ভয় পেয়ে গেল। আরাফ সাহেব ডক্টরের কলার ধরে ওনার দিকে রাগী চোখে তাকালে তখন ঈশান ভদ্রলোককে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলতে লাগলো, আঙ্কেল, ওনাকে ছেড়ে দিন। ওনার কি দোষ? আজকালকার সিস্টেমটাই এরকম হয়ে গেছে। মানুষকে আগে চিকিৎসা না করে সবার আগে তাদের নিয়ে এরকম বাজে চিন্তাভাবনা করতে আরম্ভ করবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এই সমাজ ব্যবস্থা। এখানে যে যার মতো খেয়াল খুশি মতো চলে। এখানে কাউকে কিছু বলা যাবে না। যে যেটা চিন্তা করবে সে সেটাই করবে। আমার মেয়ের যদি কিছু হয় না ডাক্তার, তোর খবর করে ছাড়বো। আমার একমাত্র মেয়ের আজকে এই অবস্থা, আর তুই ওকে চিকিৎসা করতে চাসনি। তোকে তো লোকটা শুকনো ঢোক গিলল। ঈশান জোর করে ভদ্রলোককে নিয়ে একটা জায়গায় বসালো। এর মাঝখানে ঈশানের চাচ্চু আসতেই একবার ওনার দিকে তাকিয়ে তারপর ভদ্রলোকের দিকে তাকিয়ে বলতে আরম্ভ করলো, আমি আসলে আঙ্কেল বলছিলাম কি, অনেক রাত হয়ে গেছে। আমাকে যদি একটু অনুমতি দিতেন আমি চলে যেতাম। আর যদি কোনো প্রয়োজন হয়, জানি কোনো প্রয়োজন হবে না, আপনি এত বড় একজন মানুষ। তাছাড়া যদি কোনো পুলিশের সমস্যা হয়, তাই বলছিলাম আর কি। আমাকে যদি কোনো কিছু জেরা করে তাহলে আপনি এক কাজ করবেন, আমার নম্বরটা কষ্ট করে রেখে দিন। আমি চলে আসব। আমি জানি এসবে অনেক ঝামেলা হয়, তাই আমার সমস্যা নেই। আপনি বললে আমি যে কোনো সময় চলে আসতে পারবো। ঈশানের কথাতেই ভদ্রলোক উঠে দাঁড়ালো। তারপর হঠাৎ করে ওর কাঁধের উপর হাত রেখে বলতে লাগলো, এই মুহূর্তে তোমাকে কি বলবো সেই ভাষা আমার জানা নেই। তবে আজকে তুমি যা করলে তার জন্য আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো বাবা। আমার একমাত্র মেয়েকে তুমি এত বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়েছো। আমার মা মরা মেয়েটাকে এরকম অপরিস্থিতিতে থেকে তুমি বের করে আনলে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব সেটা বুঝতে পারছি না। আঙ্কেল, এসব কি বলছেন? এটা আমার কর্তব্য। যদিও জানি আশেপাশের লোকজন থাকলেও তাকে হেল্প করতো না। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমি কি বলবো জানি না। তবে তুমি এক কাজ করো, তুমি কাল একবার আসো। আর না হয় আমার কার্ডটা রাখো। যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবে। আজকে তুমি যে উপকারটা আমার করেছো তার জন্য আমি চেষ্টা করব তোমাকে হেল্প করার। অবশ্যই এটা কি দয়া ভেবো না, আমি খুশি হয়েই তোমাকে আমার কার্ডটা দিলাম। ঈশান একবার পাশে দাঁড়িয়ে থাকা চাচ্চুর দিকে তাকাতেই ওকে ইশারায় কার্ডটা নিতে বলল। ঈশান একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেল। ভদ্রলোক যাওয়ার সময় ওর দিকে কেমন করে যেন তাকিয়েছিল। হয়তো সন্দেহ করেছে কিনা কে জানে। তবে এই মুহূর্তে মনে হচ্ছে যে আজকে অনেক বড় একটা কাজ করে ফেলেছে। না হলে ভদ্রমহিলাকে অন্তত বাঁচানো যেত না। যাই হোক, নিজের প্রতি আজকে নিজের গর্ব হচ্ছে যে এত ভালো একটা কাজ করতে পেরেছে। আর কাজটা যে সে কাজ নয়, একটা মেয়েকে শ্লীলতাহানির থেকে বাঁচানো। মেয়েটার সাথে আজকে হয়তো বাজে কিছু হতে পারত। রাস্তায় ছেড়ে আসলে কাল ঠিকই এরকম কিছু জানতে পারত। হেল্প করতে পেরে নিজেরই ভালো লাগছে। ঈশান বাসায় আসতে আসতে চাচ্চু ওর সাথে নানান কথা বলল। ভদ্রলোক জিজ্ঞেস করলেন ইন্টারভিউ কেমন হয়েছে। তখনও বলতে লাগলো, চাকরিটা যে আমার হবে না সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কেন প্রশ্নের উত্তর দিতে পারোনি? সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। আসলে ওদের হাবভাব দেখে মনে হচ্ছিল চাকরিটা হবে না, তাই বলছিলাম আর কি। আর ডোন্ট ওয়ারি, টেনশন করো না, আস্তে আস্তে হয়ে যাবে। এই শহরটা বড্ড কঠিন, জানো তো। আমিও আসার পর কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না। আজ বাবদে কাল ঠিক হবে, এসব নিয়ে টেনশন করো না। এখন বাসায় চলো, বাসায় গিয়ে ঠান্ডা মাথায় খাওয়া দাওয়া করে একটু ঘুম দিবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর কালাল মনে হয় হসপিটালে একবার আসতে হতে পারে। কেন? আমাকে আবার হসপিটাল আসতে হবে কেন? এত বড় একটা দায়িত্ব পালন করলে
আর কাকে বাঁচালে, কোন মেয়েকে বাঁচালে একটাবার দেখতে হবে না? আর যদি পুলিশের কোনো কেস হয় তাহলেও তো আসতে হতে পারে। এই শহরটা কি এমনই? কাউকে হেল্প করলে সেই প্রতিদান হিসাবে এরকম বাজে পরিস্থিতিতে পড়তে হয়? এখানকার সিস্টেমটাই এরকম। কি করবে বলো? চলো এবার এত চিন্তা ভাবনা না করে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবে। অনেকক্ষণ হলো তো, মনে হয় কিছু খাওয়া হয় না। দূর সম্পর্কে চাচা হলেও লোকটা একদম বড় ভাইয়ের মতো আগলে রেখেছে ঈশানকে। ছেলেটার বারবার মনে হচ্ছে ওর কোনো বড় ভাই থাকলে হয়তো এরকম করেই আগলে রাখতো। কথাগুলো ভেবে ভালো লাগছে যে এরকম একটা মানুষ আজও পৃথিবীতে আছে। দুজনে বাসাতে অর্থাৎ মেসে এসে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করে নিল। চাচ্চুও যে ঈশানের জন্য না খেয়ে বসে আছে সেটা খুব ভালো করেই বুঝতে পারছে। দুজনে খেয়ে পাশাপাশি বেডে শুয়ে পড়ল। তারপর পরদিন কোনো ইন্টারভিউ কিংবা কোনো কাজ না থাকায় ঈশানের ঘুম থেকে উঠতে একটু লেট হলো। পরক্ষণেই মনে হতে লাগলো কালকে সে মেয়েটার কী অবস্থা। তাড়াহুড়ো করে ঈশান ওর বাবার নম্বরে কল লাগালো। কয়েক মিনিট বাদে নম্বরটা থেকে ফোন আসতেই কল রিসিভ করতে ঈশান বেশ খানিকটা স্বাভাবিক কণ্ঠে সালাম দিয়ে জিজ্ঞেস করতে ভদ্রলোক বলতে লাগলো, হ্যাঁ বাবা, খুশি, এখন ঠিক আছে। আর তোমাকে আসলে অনেক বেশি ধন্যবাদ। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা ছিল না। তোমাকে দেখে আমার সত্যি খুব ভালো একজন মানুষ বলে মনে হয়েছে। তুমি যদি একটু আসতে, আমার মেয়ে তোমাকে দেখতে চাইছিল আর কি। ঈশান ভদ্রলোকে আসছি বলে রেখে দিতেই এবার চাচ্চু এসে পাশে দাঁড়াতেই ঈশান যাওয়ার কথা বলতে লোকটা বলতে লাগলো, ঈশান, এই মুহূর্তে আমি যেতে পারছি না তোমার সাথে। তুমি এক কাজ করো, একাই কষ্ট করে চলে যাও। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে। আমি চলে যাব। আসলে অফিসে গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ের জন্য সকালেই বলা হলো, সেজন্যই আর কি বেরোতে হচ্ছে। কিছু মনে করো না, আমি আসছি সব সময় তোমার আশেপাশেই। তুমি টেনশন করো না। আর যদি কোনো সমস্যা হয় আমি যেতে না পারলেও আমার ফ্রেন্ডকে পাঠাবো। আরে না চাচু, আসলে বলছিলাম কি, একা একা যাব একটা মেয়েকে দেখতে, তাই আর কি। তুমি এক কাজ করো, আমি টাকা দিচ্ছি, তুমি একটা ফুলের তোড়া নিয়ে তারপর যাও। মানে বড়লোকের বিষয়, বুঝতেই তো পারছো, খালি হাতে গেলে কেমন দেখায়। না না চাচু, আমার কাছে টাকা আছে, লাগবে না। আরে রাখো, এত কথা বলো কেন? আর যদি আসতে লেট হয় দুপুরে কিছু খেয়ে নিও। ভদ্রলোক 1000 টাকা হাতের মধ্যে গুজে দিয়ে তারপর চলে গেল। ঈশানও হসপিটালের দিকে রওনা দিল একটা রিক্সা করে। হসপিটালে এসে সেই দ্বিতীয় তলায় আসতেই মনে হতে লাগলো বেশ হট্টগোল চলছে কেবিনের ভেতর। তারপর মনে হতে লাগলো ভদ্রমহিলা চিৎকার চেঁচামেচি করছে। ঈশান এগিয়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে দেখতে লাগলো মেয়েটা পাগলামি করছে। কি হয়েছে তাহলে? আচ্ছা, মেয়েটা কি শেষ পর্যন্ত পাগল বের হলো? কথাগুলো ভেবেই একা একা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এর মাঝখানে মেয়েটার বাবার কণ্ঠস্বর ভেসে আসলো, এরকম কিছু করতে হয় না মামুনি, তুমি না আমার একমাত্র মেয়ে। তোমার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো বলো? তুমি এরকম পাগলামি কেন করছো? নিজেকে শেষ করে দিলেই কি সব সমস্যার সমাধান হবে? ওরা তো তোমার সাথে কিছু করতে পারেনি। ডাক্তার তো বললো সব কিছুই ঠিকঠাক আছে, শুধু একটু জোর জবরদস্তি করেছিল। তার জন্য নিজেকে শেষ করে দিতে হবে? কেউ দেখেনি, কেউ কিছু জানতে পারবে না। আমরা সবাইকে বলে দিব যেন কেউ কিছু না বলে। আর ওই বদমাশগুলোর মুখটা আমি বন্ধ করে দিব। তুমি চিন্তা করো না মামুনি, আমাকে একটু সময় দাও। বাবাকে ছেড়ে যদি চলে যাও তাহলে বাবা কি নিয়ে বাঁচবে বলো? আব্বু, এই মুখ আমি কি করে দেখাবো? ওরা যে আমাকে বাজেভাবে ছুঁয়ে ফেলেছে। আমি আর কারোর সামনে মাথা উঁচু করে বাঁচতে পারবো না। আমি কি করব? সবাইকে জানাজানি হলে কেউ কেউ আর আমাকে বিয়ে করবে না। সবাই আমাকে তোর দর্জিতা বলবে। কিছু কিছু হয়নি আমার সাথে আমি জানি, কিন্তু তারপরে ভদ্রলোক মেয়েকে অনেক কিছুই বোঝানোর চেষ্টা করলো, ভদ্রমহিলাকে অনেক কথাই বলল, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। শেষে ঈশান ভেতরে আসলো। তারপর এগিয়ে এসে ফুলের তোড়াটা বেডের এক সাইডে রাখলো। দুজনেই ওর দিকে তাকালো। হয়তো এই মুহূর্তে এখানে ঈশানের আসা ঠিক হয়নি। তারপরও ছেলেটা নিজেকে একটু স্বাভাবিক করে নিয়ে দুজনের দিকে তাকিয়ে রইল। মেয়েটাও অসহায় চোখে তাকিয়ে আছে। তখন ঈশান বলতে লাগলো, আমি বুঝতে পারছি, যদিও আপনাদের বাবা মেয়ের মাঝখানে আসাটা আমার ঠিক হয়নি, তবে আমি যতদূর পর্যন্ত বুঝতে পারছি যে আপনি নিজের ক্ষতি করতে চাইছেন। কিন্তু দেখুন ম্যাডাম, যেটা হয়েছে সেটার জন্য তো আপনি বা আমরা কেউই দায়ী নই, ওই বদমাশগুলো দায়ী।
তার জন্য আপনি নিজেকে কেন কষ্ট দেবেন? তাই বলছি কি, আপনি একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, আপনি আপনার বাবার একমাত্র সন্তান, আর সেই আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আপনার বাবা কাকে নিয়ে বাঁচবে বলুন? খুশি এবার আব্বুর দিকে তাকিয়ে ফ্যাসফ্যাস করে কেঁদেই ফেলল। মেয়েটাকে দেখে মনে হচ্ছে মনের দিক থেকে অনেকটাই বেশ দুর্বল হয়ে পড়েছে। ঈশানের এরকম কথাতে আবারও ফুপিয়ে ফুপিয়ে উঠতে লাগলো। এবার ভদ্রমহিলার বাবা অর্থাৎ সেই মধ্যবয়সী লোকটা এবার চোখের পানি মুছতে লাগলো। তারপর ঈশানকে মেয়েটাকে সাহস দেওয়ার জন্য বলতে লাগলো, দেখুন ম্যাডাম, আত্মহত্যাটাই তো সব সমস্যার সমাধান না। আপনি আজকে মরে গিয়ে হয়তো বেঁচে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু আমার বিশ্বাস আপনি মরে যাওয়ার চেষ্টা করলেই সব সমস্যার সমাধান হবে না। এই সমাজটা বড্ড কঠিন, জানেন তো। আজ বাদে কাল আপনাকে সবাই বাজে কথা বলবেই, কিন্তু তার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। যে অন্যায়টা আপনি করেননি তার জন্য আপনি কেন শাস্তি পাবেন? শাস্তি তো তাদের হওয়া উচিত যারা আপনার সাথে বাজে কিছু করার চেষ্টা করলো। আমার রিকোয়েস্ট থাকবে, এমন কোনো কাজ করবেন না যার জন্য আপনার এই বুড়ো বাবাকে সারা জীবন সেই কষ্টটা ভোগ করতে হয়। দয়া করে অন্তত নিজের কথাটা একটাবার ভাবুন। সেটা না হলেও আপনার বাঁচার ইচ্ছা না থাকলেও আপনার বাবার কথা অন্তত একটাবার ভাবতে পারেন। নিজেকে কষ্ট দেওয়াটাই কোনো সমস্যার সমাধান নয়। বুঝাও না বাবা আমার মেয়েটাকে, ও নিজেকে শেষ করে দিতে চাইছে, ওইটুকু বুঝতে পারছি না ওর বাবার কি হবে। আমি কথা দিচ্ছি সবার থেকে তোমাকে আড়াল করে রাখবো মামনি। আমি তোমার গায়ে কোনো আঁচ আসতে দিব না, বাইরে কেউ কিছু জানতে পারবে না। আর যেটা হয়নি সেটার জন্য জানতে পারলেই বাকি কেউ কিছু বলতে পারবে না আমার মেয়েকে। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে উঠতে লাগলো। কিছুক্ষণ বাদে যখন বাবার কথা মনে হলো তখন চুপ করে রইল। তারপর একটা সময় হুঁশ ফিরল, কারণ আত্মহত্যা করার প্রবণতা মানুষের কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য থাকে। ততক্ষণ মেয়েটা ওর বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। ঈশানের মনে হলো এখানে থাকাটা ঠিক হবে না, তাই বাইরে বেরিয়ে গেল। একটু বাদে ভদ্রলোক বাইরে এসে ওর জন্য ওর কাঁধের ওপর হাত রাখতে ঈশান ওনার দিকে তাকালো। বাবা মেয়ের এমন ইমোশনাল অবস্থাতেই ঈশান নিজেও ইমোশনাল হয়ে পড়েছিল। ভদ্রলোককে দেখে এবার ঈশান বলতে লাগলো, আঙ্কেল, বলছিলাম কি যে ডক্টরের এখানে যদি সব কিছু শেষ হয়ে যায় তাহলে ওনাকে বাসায় নিয়ে যান। এই অবস্থাতে এখানে থাকলে আপনাদের সমস্যা হতে পারে। বুঝতেই তো পারছেন যে পাবলিক আপনাদের পেছনে লেগে থাকতেও দ্বিতীয়বার ভাববে না, তাই এখান থেকে আপনাকে চলে যাওয়াটাই উচিত। অবশ্য আমি বুঝতে পারছি আমার এই কথাগুলো বলার কোনো অধিকার নেই, তারপরেও এসব কিছু বলতে হচ্ছে। আপনি চলে গেলেই হয়তো সেটা আপনাদের জন্য ভালো হবে। আমিও সেটাই ভাবছি, আর তোমাকে আসতে বললাম বলেই যাওয়া হয়নি। মেয়েটা পাগলামি করছিল, সেই জন্য আর কি যেতে লেট হলো। আচ্ছা আচ্ছা, তুমি কোথায় থাকো, কি করো আমাকে একটু বলো তো, আমি দেখি তোমার জন্য কিছু করা যায় কি না। আমি গ্রামে থাকি আঙ্কেল, বাবা মায়ের দ্বিতীয় সন্তান। বাবা অবশ্য এখন বেঁচে নেই, একটা ছোট বোন আর আম্মু আছে বাসাতে। গ্রামে কিছু জমি জমা থাকলেও এবছর চাষাবাদের অবস্থা ভালো নয়, তাই শহরে এসেছিলাম একটা চাকরির খোঁজে। কিন্তু কী আর করবো বলেন, চাকরি পাওয়া তো চারটিখানি কথা না। গত 2 মাস যাবৎ চাকরির ইন্টারভিউ দিয়েই চলেছি, কিন্তু কোনো কাজই হচ্ছে না। সরকারি অফিসগুলোতেও আমাকে ইন্টারভিউ দেওয়ার সুযোগই দেয়নি, সেজন্য আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু কাল যখন বাসার দিকে ফিরছিলাম ইন্টারভিউ দিয়ে, ঠিক তখনই আপনার মেয়ের সাথে দেখা। বুঝতে পারি ওনার সাথে বাজে কিছু হতে চাচ্ছিল, তাই রাস্তায় ফেলে আসলে হয়তো ওরা আবারও বাজে কিছু করার চেষ্টা করতো। আমারও একটা বোন আছে, সেজন্য মা বোনের কথা মনে পড়ে গেল যে তাদের সাথে তো কেউ বাজে ব্যবহার করতে পারে, তাই ফেলে আসতে পারেনি। আমার মনে হয় উনি এখন কতটুকু মনের দিক থেকে দুর্বল, মেয়েকে দেখে রাখবেন। আমি আসি আঙ্কেল। ভদ্রলোক আবারও ঈশানের কাঁধের উপর হাত রাখলো আর বলতে লাগলো, বলছিলাম কি বাবা, তুমি যদি কিছু না মনে করো তাহলে তুমি আমার মেয়ের দেখাশোনা মানে বডিগার্ডের চাকরিটা কি করতে পারবে? আমি তোমাকে ভালো স্যালারি দিব, তুমি এটা নিয়ে টেনশন করো না। কিন্তু ওকে দেখে রাখার জন্য একটা মানুষের খুব প্রয়োজন। বলতে গেলে যে ওর বডিগার্ড হতে হবে তেমন না, কেউ সাথে সাথে থাকবে, আবার আমার অফিসের কাজগুলো করবে দরকার পড়লে। আর সবচেয়ে বড় বিষয়, অফিসের কাজগুলো আমি একা সময় পেয়ে উঠি না, তোমাকে 5 মিশালি কাজ করতে হবে আর কি। আমি যখন যেটা বলবো এ আর কি, তবে বেশিক্ষণ ওর কাছে থাকতে হবে। বুঝতে পারছো মেয়েটার মনের এরকম অবস্থা। আর কাজের জন্য আমাকে বাইরে বাইরে থাকতে হয়, তুমি ওর আশেপাশে থাকলে আমি একটু ভরসা পাবো। এরকম একটা ছেলেকে আজকাল খুঁজে পাওয়া যায় না। আর তোমার জন্য আমি অনেক বেশি
আশ্বস্ত হয়েছি। ভেবেছি যে তুমি আমার মেয়ের আশেপাশে থাকলেও হয়তো আমি একটু নিশ্চিন্ত হতে পারবো। কিন্তু আঙ্কেল, আমি তো আর অন্য 10টা বডিগার্ড কিংবা হিরোদের মতো না যে মারপিট করে ওনাকে গুন্ডাদের হাত থেকে বাঁচাবো। আমি জানি, কিন্তু কি আর করার বাবা, এই মুহূর্তে ওকে দেখে রাখা খুব প্রয়োজন। দেখতেই তো পাচ্ছে যে কি পরিমাণে পাগলামি করছে, তাই এরকম করে বললাম। এখন তুমি যদি কিছু না মনে করো, চাকরিটা করতে পারো। আমি কথা দিচ্ছি, আমি যথেষ্ট পরিমাণে সম্মানিত দেব তোমাকে। সম্মানটা বড় বিষয় না। আপনি চাকরির কথা বলছেন, আমি তাতেই খুশি। কিন্তু আপনি এত বড় লোক, আপনার মেয়ে কি আমাকে ওনার আশেপাশে আসতে দেবে? আমি সেটাই ভাবছি। এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার মেয়েটা বড় লোকের হলেও কখনো কোনো অহংকার দেখাবে না। তুমি ওর সাথে থাকলে বুঝতে পারবে। আর মেয়েটা খুব সহজ সরল। মা মারা যাওয়ার পর থেকে আমি ওকে একাই মানুষ করেছি। দেশের বাইরে পাঠিয়েছিলাম পড়ালেখা করতে, কিন্তু কেউ বুঝতে পারবে না বাইরে থেকে পড়ালেখা করে এসেছে। অতি সাধারণ জীবনযাপন, কিন্তু সেটাই যে ওর জন্য কাল হয়ে দাঁড়াবে। কাল বান্ধবীর বিয়েতে গেছিল, ফিরতে রাত হয়ে গেছিল। বারবার কল করে বলছিলাম কখন আসবে, কিন্তু ফেরার পথে যে এরকম কোনো বাজে পরিস্থিতির সম্মুখীন হবে ভাবতে পারিনি। শেষবার যখন কথা হয় তখন তুমি কল করার 1 ঘন্টা আগে, কাজের ব্যস্ততায় আর কল করা হয়নি। কিন্তু যখন কল করতে যাবে তখনই তুমি কলে বললে। তারপর এরকম কিছু জানতে পারলাম। খুবই আফসোস হচ্ছে যে মেয়েটাকে গাড়ি দিয়ে কেন পাঠায়নি। আর খুশিও জোর করে বলল কিছু হবে না, তাই চলে আসলো। এখন এত কথা বলো না তো। আর তুমি জবটা করছো কিনা সেটা আমাকে বলো। আঙ্কেল, আমাকে একটু সময় দিন। আমি একটু বাসায় কথা বলে ওই চাচুর সাথে একটু কথা বলে নিই, তারপর আপনাকে জানাচ্ছি। ঈশানের কথাতে ভদ্রলোক ভেতরে চলে গেল ওকে বসতে বলে। ঈশান প্রথমে আম্মুকে ফোন দিয়ে সবটা জানাতেই উনি বলেছিল, কাজটা যেরকমই হোক, কোনো কাজই ছোট না। তাছাড়া উনি তো আর তোমাকে বাজে কোনো প্রস্তাব দেয়নি, কাজেরই তো কথা বলেছে। এতে এত ইতস্তত বোধ করার কি আছে? উপরওয়ালার হয়তো এমনটাই ইচ্ছে, তুমি কাজটা করতে পারো। আম্মুর থেকে আশ্বাস আর সাহস পেয়ে ঈশান কাজটা করবে বলে সিদ্ধান্ত নেয়। এর মাধ্যমে এলাকার সেই চাচ্চুকে বিষয়টা জানানোর জন্য কল করলে ভদ্রলোক ফোন রিসিভ করে জিজ্ঞেস করে কোনো ঝামেলা হয়েছে কিনা। না চাচু, তেমন কিছু হয়নি। আসলে ওই ভদ্রলোক ওনার মেয়ের দেখাশোনা আর সব মিলিয়ে একটা কাজের কথা বলছে। কাজটা এক ধরনের বডিগার্ড টাইপের। ড্রাইভারের কাজও করতে হবে, আবার অফিসের কাজও করতে হবে। বলছি কি করব বুঝতে পারছি না। আম্মুকে বললাম, আম্মু বললো কাজটা করতে। এখন এইসব বিষয় তো তুমি ভালো জানো, শহরে কেমন কি করতে হয় না হয়, সেজন্য তোমাকে কল করলাম। এখন তুমি যদি বলতে আমি জবটা করব কি না। এ তো খুব খুশির খবর, তুমি করতে পারো। আর তাছাড়া স্যালারিও নিশ্চয়ই বেশ ভালো দিবে। একটা মেয়েকে দেখে রাখতে হবে, এ আর তেমন কষ্টের কাজ নয়। সব সময় ওর আশেপাশে থাকবি, ওর সাথে যাবে, এটাই তো। এর থেকে তো বেশি কিছু নয়। সত্যি বরং হ্যাঁ বলে দাও। ঈশান বেশ খুশি মনে ভদ্রলোকের জন্য কেবিনের বাইরে দাঁড়িয়ে রইল। ভদ্রলোক ওনার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কথা বলছে। এর মাঝখানে ঈশান এসে আবার সেখানে বসে রইল। ০.৫ ঘন্টা পর ভদ্রলোকের যেই ওর কথা মনে পড়ল, তখন তাড়াহুড়ো করে বাইরে এসে ওর কাঁধের উপর হাত রাখতেই ছেলেটা ওনার দিকে তাকালো। তারপর একটু হাসার চেষ্টা করলে ভদ্রলোক পাশে বসে পড়লেন। ওনাকে দেখেই বোঝা যায় খুব বড়লোক ফ্যামিলির লোক, বিজনেসম্যান ফ্যামিলির মানুষ। মেয়েটাকে দেখে খুব বিধ্বস্ত লাগছিল, মনের উপর খুব বাজে প্রভাব পড়েছে। ঈশান কয়েকবার মেয়েটার দিকে তাকিয়ে থেকে দেখেছে, খুব মায়াবী দেখতে। জানি না মেয়েটার নাম কি, তবে অসম্ভব রকমের সুন্দরী দেখতে। আর এই সুন্দর ফুলটার সাথেই কেউ বাজে কিছু করার চেষ্টা করেছে, সেটা ভেবেই মানুষগুলোর উপর ধিক্কার দিতে ইচ্ছে করছে। একটু নিজেকে সামনে রাখতে পারে না জানোয়ারগুলো? একটা মানুষের উপর এমন করে কেউ ঝাঁপিয়ে পড়ে। যাই হোক, সবাই তো আর এক হয় না। ঈশান ভদ্রলোককে জানালো চাকরিটা করছে। কবে থেকে জয়েন করতে হবে জিজ্ঞেস করলে তখন উনি বললেন, তুমি চাইলে আজকে এখনই জয়েন করতে পারো। আসলে আমি ভাবছিলাম খুশি নিয়ে বাসার দিকে যাব। এখন তুমি যদি চাও তো আজকেই তুমি আমার সাথে যেতে পারো। ঈশান ভদ্রলোকের সাথে যাবার জন্য প্রস্তুত হলো। ওরা ০.৫ ঘন্টার মধ্যে হসপিটালের সব ফর্মালিটি শেষ করে তারপর মেয়েটাকে নিয়ে নিচে আসলো। তবে মেয়েটা আসতে চাইছিল না। তখন ঈশান এক প্রকার ওর বাবার কথা অনুযায়ী মেয়েটাকে কালকের মতো পাঁজা কোলে উঠিয়েছে। জানি না ভদ্রলোক এমন কথা কেন বলল।
তবে ওনার কথা শোনার পর ঈশানের 1 সেকেন্ড দেরি হয়নি মেয়েটাকে কোলে ওঠাতে। ও তাড়াহুড়ো করে ঈশানের গলাটা ভয় পেয়ে জড়িয়ে ধরে আর ফুপিয়ে উঠতে থাকে। দেখুন ম্যাডাম, পাগলামি করবেন না। পাগলামি করে নিজের কখনো ভালো হয় না। যেটা হয়েছে সেটার জন্য আপনি নিজেও দোষী নন, আর আপনার বাবাও কোনোভাবে এর জন্য দায়ী নয়। তাহলে আপনি ওনার মতো একটা মানুষকে কেন কষ্ট দিচ্ছেন? উনি তো আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আপনি তো পারেন নিজেকে শক্ত করে নিতে। যেটা হয়েছে সেটার জন্য এখন নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করুন। মানুষের কাজ বাজে কথা বলা, 2-4টা দিন পর আর বলবে না। আপনি নিজেকে শক্ত করুন। আপনার কিছু হয়ে গেলে আপনার বাবার কি হবে বলুন তো? মেয়েটা ঈশানের দিকে তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল করে। ঈশান ওকে হাজারটা কথা বলতে বলতে এবার নিয়ে আসলো একদম গাড়ির সামনে। ভদ্রলোক গাড়ির দরজা খুলে দিতে ছেলে ওকে ভদ্রলোক গাড়ির দরজা খুলে দিতে ওকে উঠিয়ে দিল। তারপর ড্রাইভারের পাশে গিয়ে বসতেই ভদ্রলোক মেয়েকে জড়িয়ে ধরে হাজারটা কথা বোঝানোর চেষ্টা করলো। মেয়েটা বাবার বুকে গুটিসুটি মেরে পড়ে আছে। এটাই ওর অভয় আশ্রয়স্থল। একমাত্র মেয়ের এই অবস্থাতে ভদ্রলোক নিজেও ভেঙে পড়েছে। ঈশান সেটা খুব ভালো করেই বুঝতে পারছে। ওরা 8 ঘন্টার মধ্যে বাসায় চলে আসলো। খুব বড় একটা বিলাসবহুল বাসার সামনে এসে গাড়িটা থামলো। ঈশান বারবার ভাবতে লাগলো, এত বড় লোকের বাসায় চাকরি করবে? না জানি আজ বাদে কাল মেয়েটা ওকে তাড়িয়ে দিবে কিনা, কিংবা বলবে কিনা যে আব্বু এত সাধারণ কাউকে এই জবটা কেন দিয়েছ। ঈশান চুপচাপ কাজটা করার চেষ্টা করবে। হয়তো 2 দিন বাদে ওর প্রয়োজন ফুরিয়ে যাবে, কিন্তু যতদিন আছে ততদিন না হয় নিজের দায়িত্বটা পালন করে যাবে। কথাগুলো ভেবে এই কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। তারপর আবারও মেয়েটাকে সেই রুমে আনা হলো। বেডে শুইয়ে দিয়ে তারপর ঈশান যখন বেরোতে যাবে তখনই ভদ্রলোক বলতে লাগলেন, বলছিলাম কি, তোমাকে আমি একটা ঠিকানা দিচ্ছি, তুমি এই ঠিকানায় চলে যাও। আমাদের অফিসের ঠিকানা এটা। তুমি গিয়ে দেখবে ওখানে কি গোলমাল চলছে। আমি বিশ্বাস করি তুমি সবটা সামলে নিতে পারবে। যদিও তোমার কাজের এক্সপিরিয়েন্স নেই, তারপরও আমি বিশ্বাস করি তুমি পারবে। বুঝতেই তো পারছো, মেয়ের এই অবস্থাতে আমি কোথাও যেতে পারছি না। ঈশান অফিসের ঠিকানাটা নিয়ে চলে গেল। তারপর আধা ঘন্টার মতো সময় লাগলো সেদিকে যেতে। তবে এসে দেখলো অফিসে হুলস্থুল কাণ্ড। 2জন মেয়ে কলিগ ঝামেলা বাঁধিয়েছে, আর দুজনেই চিৎকার চেঁচামেচি করছে। ঈশান এসে ওনাদের পাশে দাঁড়াতেই কয়েকজন ওর দিকে তাকিয়ে রইল। ঈশান এতটাও বাজে ড্রেস আপে আসেনি যে সবাইকে দেখে একদম বাজে কিছু ভাববে। ছেলেটা হ্যান্ডসাম, স্মার্ট, স্টাইলিশ। গ্রামের ছেলে বলছে গ্রামের ছেলে বলে যে এতটাও গেও কিংবা খ্যাত তেমন কিছু না। ভদ্রলোকের কথা অনুযায়ী ঈশান ভাবল সহজ ভাষাতে বললে কাজ হবে না, তাই বেশ খানিকটা রাগ নিয়েই বলতে লাগলো, কি হচ্ছেটা কি এখানে? আপনারা কি শুরু করেছেন? অফিসটা তুলে দেওয়ার ইচ্ছা আছে নাকি সবার? ঈশানের এরকম কথাতে সবাই অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। এর মাঝখানে অফিসের ম্যানেজার লোকটা এসে পাশে দাঁড়ালো। তার মাঝখানে ঈশান বলতে লাগলো, এক্ষুনি সবাই যে যার কাজে যান। যদি আর 1 সেকেন্ড এখানে দেরি করেন না, সেটার জন্য কিন্তু আপনাদের অনেক বড় ফলাফল ভোগ করতে হবে। এতদিন যে যার মন মতো খেয়াল খুশি মতো কাজ করেছেন, কিন্তু এখন থেকে আর সেটা হচ্ছে না। ঈশানের এমন কথাতেই কেউ কিছু বলার আগেই ম্যানেজার এসে বলতে লাগলো, আপনি ঈশান সাহেব? জি, আপনি চিনতে পেরেছেন, তার জন্য ধন্যবাদ। আরব স্যার আমাকে পাঠিয়েছেন সেটা তো নিশ্চয়ই জানতে পারছেন। হ্যাঁ স্যার, আমাকে কল করেছিল। আচ্ছা সবাই শোনেন, উনি অফিসের বর্তমান পিএ। আর যখন যে আসবে তারই, যখন স্যার আসবে স্যারের, আর যখন ম্যাডাম আসবে তখন ওনার। সবারই বলতে পারেন উনি এখন থেকে সব কাজই করবেন। অফিসটা দেখাশোনা করবেন, ওনাদের আশেপাশে থাকবেন। কারো মনে এইসব বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে এইখানে করতে পারেন। তবে উনি কোথা থেকে এসেছে, কি করে এসেছে, সেটার কৈফিয়ত আপনাদের দিতে বাধ্য নই। আপনাদের এরকম কাজকর্মের জন্য স্যার খুবই বিরক্ত, তাই ওনাকে আজকে এরকম করে হুটহাট করে পাঠালেন। এখন আপনারা ভেবে দেখুন কি করবেন। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি ঝামেলা করবেন না। ম্যাডামরা আপনারা দেখছি ইদানিং সতীনের মতো ঝামেলা করতে আরম্ভ করেছেন অফিসে এসে। যান, যে যার কাজে যান। কাজকর্ম ফাঁকি দেওয়া দিন শেষ হয়ে গেছে। যার যেরকম ইচ্ছা এতদিন কাজ করেছেন, কিন্তু এখন থেকে আর সেটা চলবে না। ভদ্রলোককে নিয়ে একটা টেবিলের দিকে গেল। ঈশান কথা বলতে বলতে আসলো, কি কি সমস্যা আছে না আছে সেটা জানার চেষ্টা করলো। আর জানবে নাই বা কেন? এত বড় একটা মানুষের চাকরি করছে, তার উপর এত বড় একটা অফিস।
সব মিলিয়ে একটা দায়িত্ব থেকেই যায়। ঈশান ম্যানেজারের সাথে একটা কেবিনে ঢুকলো। এটা যে স্যারের কেবিন সেটা বোঝাই যাচ্ছে। এখানে স্যার কিংবা ম্যাডাম বসেন। এই অফিসটাতে নাকি ম্যাডাম আসে। ভদ্রমহিলা এখানে রেগুলার আসে সেটা ঈশান বুঝতে পারল, কারণ মেয়েটির কিছু জিনিসপত্র আর টেবিলের উপর ওনারই কিছু জিনিসপত্র, সেটা দেখেই বোঝা যাচ্ছে। ঈশানের অফিসটা ঘুরে দেখার কথা বললে লোকটা ওকে নিয়ে বেরোলো। ঈশান অফিসটা ঘুরে দেখলো, তারপর সবার সাথে ম্যানেজারকে পরিচয় করিয়ে দিল। এর মাঝখানে ঈশান দেখলো মেয়েগুলো ওর দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। ঈশানের মনে হতে লাগলো যে কোনো অংশে দেখতে হয়তো ওকে বাজে লাগছে কিনা, তাই সবার দিকে তাকাতেই সবাই কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। দিনটা সেভাবেই কাটলো। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যার মুখে ঈশান যখন বাসার দিকে ফিরবে ঠিক তখনই ভদ্রলোকের নম্বর থেকে, অর্থাৎ অফিসের বসের নম্বর থেকে কল আসলো। ওনাকে কল করতেই ঈশান ভুলেই গেছিল, তাই বলতে লাগলো, সরি আঙ্কেল, আসলে কাজে চাপে আমি ভুলেই গিয়েছিলাম আপনাকে একটা কল করে আমার যাওয়া দরকার। আচ্ছা, কোনো কাজ থাকলে আমাকে বলেন, আমি না হয় আপনার বাসায় আসি, তারপর বলি যে কি হয়েছে, আর না হলে কালই বলি। তোমাকে কষ্ট করে আসতে হবে না বাবা, তুমি বাসায় চলে যাও। কোনো প্রয়োজন হলে আমাকে বলো। আর আমি তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছি। ওই আর কি, তোমাকে প্রথম মাসের অগ্রিম স্যালারিটা দিতে চাইছিলাম। আসলে বোঝাই তো, এত বড় অফিসের কাজ করবে, একটু ড্রেস আপের স্যাপার আছে। আমি জানি তোমার এখন প্রয়োজন হবে না, তবে আমি দিতে চাইছি খুশি হয়ে নয়, এটা তোমার কাজের জন্য। এখন একটা অ্যাকাউন্ট নাম্বার আমাকে একটু টেক্সট করে পাঠিয়ে দাও। ঈশানের এই মুহূর্তে টাকার যে খুব বেশি দরকার সেটা বলল না। তবে ঈশান যদি টাকাটা নিতে না চায়, ভদ্রলোক ওকে সেই সুযোগ দিল না। ঈশান তারপর একটা নম্বর টেক্সট করে পাঠিয়ে দিল। তারপর বাসায় আসতে আসতেই দেখলো অ্যাকাউন্টে 50,000 টাকা এসেছে। ঈশান খুশিতে এত আত্মহারা, এত টাকা স্যালারি হবে কখনো ভাবতেও পারিনি। ভেবেছিল এই 20-30 হাজার টাকা এমন হবে আর কি, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাই হবে বলেই ভেবেছিল। ঈশান মেসে মিষ্টি নিয়ে ফিরল, তারপর আম্মু আর বোনকে ভিডিও কল দিল। ওদের মিষ্টি তো নিজের হাতে খাওয়াতে পারলো না, তবে একটা ফ্রেন্ডকে টাকা পাঠিয়ে দিল। ওদের বলল ওর বাসায় মিষ্টি নিয়ে যেতে, আর সব বন্ধুরা মিলে মিষ্টি খেতে। ঈশানের চাকরিটা পাওয়াতে বন্ধুরা অনেক খুশি হলো। ঈশান অনেকক্ষণ সবার সাথে কথা বলে তারপর রাতে খাওয়া দাওয়া করলো। এর মাঝখানে চাচ্চু এসে বলতে লাগলো, যাক, অবশেষে একটা কাজের ব্যবস্থা তো হলো। এখন আমারও খুব ভালো লাগছে। আমার আমার কাছে থেকে একটা মানুষ এরকম বেকার বসে আছে, সেটা দেখতেই খারাপ লাগছিল। এই শহরে আসার পর থেকে তুমি যতটা হেল্প করলে, আপন কেউ কিংবা বড় ভাই হলে হয়তো এতটাও আমার জন্য করতো না। অসংখ্য ধন্যবাদ চাচ্চু তোমাকে। দূর বোকা, আমরা একই পরিস্থিতির মানুষ, এরকম করে বলতে আছে নাকি? তাকে কখনো কিভাবে কাজে লেগে যায় সেটা একমাত্র উপরওয়ালা বলতে পারে। আমরা তো উচ্ছিলা ছিলাম মাত্র। আর এখন থেকে ভালো মতো কাজটা করো। ভাবছি সামনের মাসে একটা নতুন বাসায় উঠে যাব। নতুন বাসায় উঠবে কি? এখানেই থাকো। আর তাছাড়া আমি তো একাই থাকি নাকি? আমার সাথে থাকতে খারাপ লাগবে তোমার? না না না, তেমন কিছু না। আসলে বলছিলাম কি যে তোমার এখানে থাকি, তোমার কষ্ট হয়, আর তাছাড়া তোমাকে কোনো টাকা পয়সাও দিই না, তাই চাইছিলাম একটু কন্ট্রিবিউট করতে। আর তাছাড়া নিজের কাছে খারাপ লাগে সেজন্য আর কি। টাকা পয়সা দাও না, এখন থেকে দিবি। আর যদি এখানে এমনি এমনি থাকতে অসুবিধা হয় তাহলে টাকা পয়সা দিয়েই থাকো। কিন্তু আমি একা থাকি, আর তুমিও কোথায় গিয়ে একা থাকবে তার ঠিক নেই। তাই দুজনে থাকলে ভালো লাগবে। আমার সুযোগ সুবিধা অসুখ বিসুখে কথা তো বলা যায় না, এখানে থাকলে ভালো লাগবে। আর শহরে এলাকার কেউ থাকলে সেটাতে একসাথে থাকতে খুব ভালো লাগে। এলাকার লোকজন মানুষের খোঁজ খবর নেবে, এটাই স্বাভাবিক। আমি যেমন তোমার খোঁজ খবর নিব, তুমিও এখানে থাকলে আমার খোঁজ খবর নেবে। আর সবচেয়ে বড় বিষয় হলো একসাথে থাকলে দুজনেই সাশ্রয় হবে। এখন ভেবে দেখো তুমি থাকবে কিনা। অবশ্য এখন তো অনেক বড় চাকরি পেয়ে গেছো, থাকতেই বা হবে কেন? চাচ্চু, তুমি যে কি বলো না, এত বড় হেল্প করছো আর এমন কথা বলছো। আচ্ছা ঠিক আছে, আমি এখানে থাকবো। আমি তো ভাবছিলাম আরও তোমার খারাপ লাগবে, আরও কষ্ট হয় সেজন্যই। তবে একসাথে থাকতে ভালো লাগবে সেটা আমিও জানি। দুজনে খাওয়া দাওয়া করে নিল। ঈশান চাচুর সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল 8টায় উঠল। বেরোনোর আগেই স্যারকে কল করে জেনে নিল কোথায় যেতে হবে।
ভদ্রলোক বললেন আগে ওনার বাসাতে আসতে। ঈশান ভাবল বাসাতে কি কোনো গণ্ডগোল হলো কি না। ঈশান সেটা দেখার জন্যই তাড়াহুড়ো করে বাসায় আসলো। অবশ্য বাসার ঠিকানাটা দিয়ে রেখেছিল, উল্টো পথ থেকে আসতেই কোথা দিয়ে আসতে হবে সেটাও জানিয়ে রেখেছিল। মেস থেকে বসের বাসায় আসতে মিনিট ৪৫ সময় লাগলো। হাতে এখনও ১৫ মিনিট সময় আছে। ভদ্রলোক ওকে দেখে বেশ খুশি হলেন, কিন্তু মেয়ের কর্মকাণ্ড যে খুব বেশি ভালো হচ্ছে না সেটা ঈশান খুব ভালো করেই বুঝতে পারল। তাই ঈশান দৌড়ে ওপরে আসতে লাগলো। তারপর বলতে লাগলো, আঙ্কেল, কি হয়েছে বলুন তো? আমার মনে হচ্ছে ম্যাডাম আবার পাগলামি শুরু করেছে। এ তো হাসি খুশি স্বাভাবিক মেয়েটার কি যে হয়ে গেল, এখন প্রতিনিয়ত নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবে। আমি কি করব জানি না। আমার মেয়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমি একা বাঁচতে পারবো না। তুমি কিছু করো বাবা, ওকে একটু বোঝাও। ঈশান কিছুক্ষণ ধরে ভাবল। তারপর মনে হতে লাগলো ভদ্রমহিলার রুমে যাওয়ার জন্য পারমিশন নেবে কিনা। ঈশান আমতা আমতা করতে লাগলো। তখন ভদ্রলোক বিষয়টা বুঝতে পেরে কাঁধের উপর হাত রেখে বলতে লাগলো, আমার সে বিশ্বাস আছে যে তুমি আমার মেয়ের কোনো ক্ষতি করবে না কিংবা হতে দিবে না। তুমি যদি তেমনই কেউ হতে তাহলে সেদিন নিজ দায়িত্বে নিয়ে আমার মেয়েটাকে হসপিটালে আনতে না। ঈশান অনুমতি নিয়ে যখন ম্যাডামের রুমে ঢুকতে যাবে তখনই দেখলো ভদ্রমহিলার চোখের পানি মুছছে। ঈশান ভদ্রমহিলার থেকে কোনো রেসপন্স না পেয়ে নিজে থেকেই ভেতরে আসলো। তারপর এসে খুশি মেয়েটার সামনে দাঁড়িয়ে রইল আর বলতে লাগলো, ম্যাডাম, আমি জানি এই মুহূর্তে আপনাকে কোনো সান্ত্বনা দিয়ে স্বাভাবিক করা যাবে না, কিংবা আপনাকে সান্ত্বনা দিলে আপনি সেটাতে বুঝতে পারবেন না, কিন্তু আপনার বাবার কথাটা তো অন্তত একবার ভাবুন। আমি জানি এসব বলার অধিকার আমার নেই, তবে আমার দায়িত্ব আপনাকে বোঝানো। আমি যেহেতু আপনাদের অধীনে কাজ করি, আর তারপর আপনার বাবা আমাকে বিশ্বাস করে রেখেছে, তাই একটা মানুষ হিসেবে চাইবো আপনি নিজের কোনো ক্ষতি না করেন। ওপরওয়ালা আমাদের সকল সুযোগ সুবিধা দিয়ে রেখেছেন, এর জন্যই কিন্তু তার মানে এই না যে আমাদেরকে নিজেদের ক্ষতি করার মতো কোনো সুযোগ সুবিধা দিয়েছেন। এটা নিজের প্রতি একটা জুলুম করা। তাই বলছি কি আপনি অন্তত আর এইসব কাজ করবেন না। আচ্ছা, আমি কথা দিচ্ছি কেউ আপনাকে কোনো বাজে কথা বলবে না, তার জন্য আপনি কি একটু স্বাভাবিক হতে হবে ম্যাডাম। আমি আপনাকে বুঝিয়ে বলবো সবটা, তারপর দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঈশানের এমন কথাতে ভদ্রমহিলা ফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইল। এখনও মেয়েটা বারবার ফুপিয়ে উঠছে। ঈশান একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো, জীবনটা খুব ছোট্ট ম্যাডাম, এখানে পাওয়ার থেকে না পাওয়ার পরিসংখ্যানটাই বেশি। এই আমাদের কথাই ধরুন, আমাদের মতো ফ্যামিলি ছেলে মেয়েদের যেখানে কোনো কিছু করার সুযোগ সুবিধা থাকে না, সেখানে আপনাদের সাথে সবটা থাকতেও আপনি নিজেকে কষ্ট দিতে চাইছেন। তাই বলছি এখন একটু বাবার কথাটা ভাবুন। নিজেকে শেষ করে দেওয়াটা কোনো সমাধান নয়। আপনি আজকে শেষ করে দিলেন নিজেকে, সবার কথার হাত থেকে বেঁচে গেলেন, কিন্তু যদি কেউ জানতেই না পারে যে আপনার সাথে এরকম কিছু হতে যাচ্ছিল, হয়নি তো, তারপরেও যদি আপনি নিজেকে কষ্ট দেন, পরবর্তীতে যদি কথা শুনতে হয় সেটা আপনার আব্বুকে শুনতে হবে। আপনি তো মরে গিয়ে বেঁচে যাবেন, কিন্তু আপনার আব্বু সে কী করে থাকবে? একটাবার ভেবেছেন ম্যাডাম? আমাদের ভুল নিয়েই বাঁচতে হয়। অনেক সময় আমাদের অনেক পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হয়। সবাই সব সময় যেমন পারফেক্ট না, তেমনি সব সময় সব ভুলের জন্য নিজেকে কষ্ট দিতে হয় না। তাই বলছি কি এখন অন্তত একটাবার নিজের দিকটা একটু ভাবুন। আমি আপনাকে জ্ঞান দিচ্ছি না, আবার অধিকারের বাইরে কেউ কিছু বলতে চাচ্ছি না, তবে মানুষ হিসেবে যেটুকু আমার দায়িত্ব আমি সেটুকুই বললাম। এখন বাকিটা আপনার হাতে ম্যাডাম। ঈশান অনেকক্ষণ যাবৎ বোঝালো খুশি ম্যাডামকে। কী বুঝলো কে জানে। খুশি ম্যাডাম এখনও হেঁচকি তুলছে। তাই ঈশান হতাশ হয়ে বেরিয়ে যেতে গেলে তখন ম্যাডাম বলতে লাগলো, আচ্ছা আচ্ছা, সেদিন রাতে রাতে যখন আপনি আমাকে পেয়েছিলেন তখন আমার কি অবস্থা ছিল একটাবার বলবেন? আর ওরা কি আমাকে ধরে রেখেছিল? ঈশান পেছন ফিরল। নিচে বসতে গেলে ভদ্রমহিলা ওর হাত ধরে ফেলল। ঈশান অবাক হলো, কারণ ওনার সামনেই নিচে বসতে যাচ্ছিল। ঠিক তখনই মেয়েটার হাত ধরে উপরে বেডে বসিয়ে দিল। ঈশান একটু হাসার চেষ্টা করলো। তখন ভদ্রমহিলা বারবার চোখ মুছতে লাগলে ঈশান বলতে লাগলো, আপনার হয়তো মনে নেই ম্যাডাম, কিন্তু দূর থেকে আপনি দৌড়ে আসছিলেন। ঠিক তখনই আমি উল্টো দিক থেকে ফিরছিলাম, আর তখন আপনি আমার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান, তারপর সেন্সলেস হয়ে যান। যত দূর পর্যন্ত দেখেছিলাম আপনাকে বিধ্বস্ত লাগছিল, তবে দেখে মনে হয়নি যে আপনার সাথে খুব বাজে কিছু হয়েছিল।
এখন আপনি জানেন আপনার সাথে কতটুকু কি হয়েছে। এইটুকু জানি, আমার বলা ঠিক হবে না। তারপরও জিজ্ঞেস করছি, আপনাকে ওরা বাজেভাবে কোনো টাচ করতে পারেনি তো ম্যাডাম? মেয়েটা কান্নার মাঝেও এবার মাথা নেড়ে না সূচক জবাব দিলে ঈশান বলতে লাগলো। ওপরওয়ালাকে অসংখ্য ধন্যবাদ, যদিও কিছু হয়নি। তারপরেও আপনি নিজেকে শাস্তি কেন দিতে চাইছেন ম্যাডাম? এটা কি খুব বেশি শান্তি পাবেন আপনি, নাকি মুক্তি পেয়ে যাবেন? আপনার বাবা বলেছে ওদের শাস্তি পেতে হবে, তাহলে আপনি একটু ধৈর্য ধরুন। দেখবেন দিন শেষে আপনার বাবা ওদের শাস্তি দেবে। আর যেটা হয়নি সেই জন্য নিজেকে কেন কষ্ট দিচ্ছেন? এসবের জন্য তো আপনি দায়ী নয়। যেখানে প্রতিনিয়ত মেয়েরা নিজের ইচ্ছায় নিজের সবটা বিলিয়ে দিচ্ছে, সেখানে আপনি তো অনিচ্ছাকৃত এরকম কিছু শিকার হয়েছিলেন। আপনার শরীরে ওর টাচ পর্যন্ত করতে পারেনি, আর আপনি নিজেকে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। ম্যাডাম, আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, বাবার কথাটা একটু ভাবুন। উনি বৃদ্ধ মানুষ, কতদিনই বা বাঁচবেন? কিন্তু নিজের আগেই যদি মেয়ের মৃত্যুটা দেখেন, তাহলে এই শখটা উনি ধরে রাখতে পারবেন না। তাই বলছি কি, আপনি অন্তত আর যাই হোক নিজেকে কোনো প্রকার কষ্ট দিবেন না, একটু ধৈর্য ধরুন। ভদ্রমহিলা মাথা নেড়ে উত্তর দিতেই ঈশান নিজের হাতটা এগিয়ে দিয়ে বলতে লাগলো। তাহলে প্রমিস করুন যে কখনো সুইসাইড করার চেষ্টা করবেন না। খুশি ঈশানের হাতের ওপর হাত রাখলো। ঈশান কি যেন মনে হলো, হুটহাট করে ম্যাডামের চোখের পানি মুছে দিল। তারপর পরক্ষণে নিজেকে অপরাধী মনে হলো, তাই বলতে লাগলো। আমি দেখতে চাই আপনি হাসি খুশি আছেন আর স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। আপনার বাবা যতদূর বলেছে আপনি প্রচণ্ড পরিমাণে ভালো একজন মানুষ। সেই ভালো মানুষটা যে আবার স্বাভাবিক লাইফে ফিরে এসেছে, আপনার বাবা তাতে খুশি হয়েছে, তেমন কিছুই চাই। এখন যেটা আপনার করার সেটাই করুন। আমি আপনার পাশে আছি। সেদিন যেমন আপনাকে ওখান থেকে নিয়ে এসেছিলাম, ঠিক সব জায়গা থেকে আপনাকে আড়াল করে রাখবো। কিন্তু তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে ম্যাডাম। কি? এই কান্না করাটা বন্ধ করতে হবে আর স্বাভাবিক থাকতে হবে। আর বাইরে গেলেও বোরকা পরে বের হবেন, মুখেও নিকাব পরে বের হবেন, যাতে কেউ না দেখে আপনাকে। ছেলেটার এমন কথাতে খুশি অবাক হলেও ওর সাথে বেশ স্বাভাবিকভাবে কথা বলতে লাগলো। এমন করে পুরো একটা সপ্তাহ কাটলো। আর এই একটা সপ্তাহে ঈশান প্রতিদিন প্রত্যেকটা মুহূর্তে আগে খুশির বাসায় এসেছে। আর কাজ শুরু করার আগে, অর্থাৎ অফিসে যাওয়ার আগেই বসকে ফোন করে জেনেছে কোথায় আসবে। ওর আব্বুও সেই সুযোগটা করে দিয়েছে মেয়েটার কাছে আসার। তবে মেয়েটার দিক থেকে কিংবা ওর দিক থেকে কোনো প্রকার সমস্যা না হয় সেটা জানে। তারপর এসে মেয়েটার সাথে প্রতিদিনের মতো কথা বলতে আরম্ভ করে। ওর কখন কি লাগবে কি না লাগবে সবসময় জানার চেষ্টা করে। অন্যদিকে খুশির আব্বুও একজন ভদ্রমহিলাকে ভুলে গেছে, যে কোনো প্রকার যেন ছেলেটার দ্বারা কোনো উল্টোপাল্টা কিছু দেখলে যেন ওনাকে জানায়। কিন্তু তেমন কিছুই জানায়নি। ঈশান উল্টো ওর সাথে ফ্রেন্ডশিপ করে নিয়েছে। এই কয়েকটা দিনের মধ্যে 1 মাসের মাথাতেই মেয়েটা আবার অফিসে যেতে শুরু করলো, যার জন্য অনেক খুশি হয়েছিল ঈশান। এখন গাড়িটা পর্যন্ত চালাতে পারে। এর মাঝে ট্রেনিং দিয়ে গাড়ি চালানো শিখে গেছে। আর দরকার ছিল এটার, তাই শিখে নেওয়াটাই বেটার ছিল। ম্যাডামকে নিয়ে যেখানে সেখানে যেতে হয়। এই 1 মাসের মাথা থেকেই ঈশান খেয়াল করেছে ভদ্রমহিলার ঘোরার ইচ্ছেটা খুব বেশি। যেখানে সেখানে যেতে আরম্ভ করে, আর বাইরে গেলে ওর মনটা ফুরফুরে থাকে। তবে ঈশানের একটা কথা ভদ্রমহিলা রেখেছে, সেটা হলো পর্দা করে বেরোনো। তবে অফিসে গেলে শুধু শাড়ি পরে বের হয়, তবে তেমন কোনো বাজে পোশাক পরে না, যার জন্য ছেলেগুলোকে বাজে নজরে দেখবে। আর যেদিন ওর সাথে প্রথম দেখা হয়েছিল সেদিনই ঈশান ভেবেছিল ভদ্রমহিলা এক প্রকার অতটাও খোলামেলা পোশাক পরে না, শাড়ি পরাই ছিল। এই অবস্থাতে প্রতিদিনের মতো আজকেও ঈশান অফিসে এসে ম্যাডামের এসব কাজকর্ম দেখছিল। এর মাঝখানে ম্যাডাম ওর দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো। ঈশান শোনো, জি ম্যাডাম। বলছিলাম কি, কাজ করতে ভালো লাগছে না, চলো কোথাও থেকে একটু ঘুরে আসি। ঈশান মুচকি হাসলো। হাতের কাজটা শেষ করে তারপর ম্যাডামকে নিয়ে বেরোলো। ঈশান ড্রাইভ করছে আর মেয়েটা পাশে বসে আছে, হাজারটা কথা বলছে। ম্যাডামের কেমন ছেলেকে পছন্দ, কীরকম হাজবেন্ড চাই সেটা নিয়ে কথা বলছিল। খুব সাধারণ আর স্বাভাবিক যে চিন্তাভাবনা, সেটা দেখেই বুঝতে পারলো যে এই মেয়েটাকে বিয়ে করবে সে অনেক ভাগ্যবান হবে। কারণ এরকম সীমিত চাওয়া পাওয়ার মেয়ে মানুষ আজকাল দেখা যায় না। ঈশান উত্তর দিচ্ছিল। ঈশানকে তখন ভদ্রমহিলা একটা গুঁতো মেরেই বলতে লাগলো। এই ছেলে, তোমাকে আমি এত কথা বলেছি, তুমি আমাকে বলো তোমার কেমন মেয়ে পছন্দ, আমি খুঁজে দেখি আমার ফ্রেন্ডের জন্য তেমন কোনো মেয়ে পাই কিনা। কোথায় আর কাকে পছন্দ?
কাজের জন্যই সময় পেয়ে উঠি না, তার উপর আব্বু মারা গেল হঠাৎ করে স্কুল লাইফে থাকতেই, তাই তেমন করে কিছু ভাবা হয়নি। কলেজে উঠতে উঠতে নিজের জমি নিজেই চাষাবাস করতে আরম্ভ করেছিলাম। তারপরেই এসব কিছু নিয়ে ভাবার মতো সময় হয়ে ওঠেনি। গরিব ছেলেকে কে ভালোবাসবে ম্যাডাম? আজকালকার গ্রামের মেয়েরাও তো খুব মডার্ন হয়েছে, তাই কাউকে ভালোবাসতে গেলেও ওরা এখন হিসাব নিকাশ করতে হয়। সেজন্যই আমি এইসবের মধ্যে জড়াইনি। তোমাকে যে হাজব্যান্ড হিসেবে পাবে সে খুব লাকি হবে ঈশান। ম্যাডাম, আপনাকেও যে স্ত্রী হিসেবে পাবে সে অনেক ভাগ্যবান হবে, কারণ আপনার মতো একজন মেয়ে হয় না। আপনাকে বোঝালেই সহজে বুঝতে পারেন। আর আজকালকার মেয়েরা তো হাজব্যান্ডের ওপর দিয়ে কথা বলে, নিজেকে খুব বেশি কিছু মনে করে। রূপের আর টাকার অহংকারটা তাদের কাছে অনেক বড়, কিন্তু বুঝতে পারে না আজ বাদে কাল এগুলো থাকে না। দিন শেষে সব কিছু ঠিক হয়ে যায়। আসলে সময়ের সাথে সাথে সব কিছু নষ্ট হয়ে যায়। দিন শেষে সবাইকে শূন্য হাতে ফিরতে হবে, সেজন্য স্বাভাবিক থাকাটাই আমি মনে করি শ্রেয়। অসংখ্য ধন্যবাদ তোমাকে এরকম একটা পরিস্থিতি থেকে আমাকে বেরিয়ে আসতে সাহায্য করার জন্য। না হলে তো তখনই নিজেকে শেষ করে দিতাম। পরবর্তীতে বুঝতে পারলাম আমি যেটা করছিলাম সেটা অনেক বড় ভুল ছিল। বুঝতে পারার জন্য আপনাকেও ধন্যবাদ। এখন বলুন তো, কবে বিয়ে করছেন? আমরা একটা বিয়ে টিয়ে খাই। এমন করে কাটতে লাগলো দিন। এর মাঝখানে 3টে মাস পার হয়ে গেছে। 3 মাসে ম্যাডাম অনেক স্বাভাবিক হয়ে গেছে। আর ওই ঘটনার কয়েকদিন পরে ঈশান জানতে পেরেছে খুশির আব্বু ওইসব গুন্ডাগুলোকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিল, আর সবার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে, তাও সেটা পুলিশের হাতে এনকাউন্টারে। ঈশানের প্রথমে অবাক লেগেছিল যে ওদের মেরে ফেলার কী দরকার ছিল সেটা ভেবেই। আবার পরক্ষণে মনে হয়েছে এসব মানুষদের বাঁচার কোনো অধিকার নেই। তাই ঈশানও ভেবেছে যে ওদের একমাত্র শাস্তি ছিল মৃত্যুদণ্ড। সেটাই হয়েছে। আর এরপর থেকে হয়তো এরকম কোনো সুযোগ পাবে না। এরা বেঁচে থাকলে সমাজের আবর্জনা। আজ বাদে কাল আবার এরকম অন্যায় দ্বিতীয়বার করবে না, তার কি গ্যারেন্টি আছে? ভদ্রলোক যে পুলিশ দিয়ে সব কিছু করিয়েছে সেটা ঈশান বুঝতে পেরেছে। তবে একজন বাবা মেয়ের জন্য কতটা হিংস্র হতে পারে ঈশান সেটা সেদিন জানতে পেরেছিল। খুশি এসবের কিছু জানে না, জানলে হয়তো ওর বাবাকে ভুল বুঝতো, তাই ঈশান বলেনি। এই 3 মাসের মধ্যে খুশিকে বিয়ের কথা বলা হলে প্রথমে মেয়েটা করতে চায়নি, তারপর ঈশান ওকে রাজি করালো। কিন্তু সেটা যেন খুশির জীবনের জন্য কাল হয়ে দাঁড়ালো। কারণ মেয়েটা বিয়ে করার জন্য রাজি হলো, তারপর যখন বিয়ে করতে চাইছিল না তখন অনেক বুঝিয়ে রাজি করিয়েছে। ঈশানকে তখন খুশি অনেক কথাই বলেছে, অনেক কিছুই জিজ্ঞেস করেছিল। ছেলেটাও সব প্রশ্নের উত্তর দিয়েছে। কিন্তু ঈশান জানে না মেয়েটা যে প্রশ্নগুলো করেছিল সেগুলোর মাঝে কী ছিল। কেমন যেন একটা খারাপ লাগাতে কাজ করছিল ঈশানের মাঝে। কিন্তু বড়লোকের মেয়ের আজ বাদে কাল তো বিয়ে হবেই। সব দিকটা বিবেচনা করেই ঈশান ওকে বিয়েতে রাজি করিয়েছিল। খুশি মেয়েটা বিয়েতে রাজিও হয়েছিল, কিন্তু বিপত্তি ঘটল এসে বিয়ের দিন। সব কিছুই তো ঠিকঠাক ছিল, সব কিছুই স্বাভাবিক ছিল, সব কিছুর জন্য সবাই হাসি খুশিও ছিল। খুশির আব্বু অনেক খুশি ছিল, কিন্তু বিয়ের দিন আর বিয়ের ঠিক সময়ে যে এরকম কোনোভাবে পরিস্থিতি সৃষ্টি হবে সেটা খুশির আব্বু কিংবা ঈশান কেউই ভাবতে পারেনি। এত আত্মীয় স্বজনের মাঝে যে এত বাজে পরিস্থিতির শিকার হবে সেটা কেউ কখনোই ভাবেনি। কারণ বরপক্ষ আসার পর খাওয়া দাওয়া শেষে যখন বিয়ের কাজ শুরু করতে যাবে তখনই বরের বাবা খুশির আব্বুকে কিছু বলার জন্য নিয়ে যায়। কিন্তু ভদ্রলোক মলিন মুখে ফিরে আসে, কিছু বলতে চাইছিল না। তখন ঈশান ওনাকে বারবার জিজ্ঞেস করতে ভদ্রলোক কেঁদে ফেললেন। আর খুশি সামনেই ছিল সেই মুহূর্তে, কারণ স্টেজে বসাকালীন সময়ে ভদ্রলোক এরকম কান্নাকাটি জুড়তেই ঈশান বিষয়টা বুঝতে পেরে লোকটাকে নিয়ে চলে যেতে গেলে খুশিও বাবার পেছন আসলো। ঈশান ওনাকে একটা রুমের মধ্যে এনে একটা জায়গায় বসিয়ে দিয়ে বলতে লাগলো, আঙ্কেল, সত্যি করে বলুন তো কি হয়েছে? আমার কিন্তু আপনাকে দেখে কেমন যেন ভয় লাগছে। কি হয়েছে সত্যি করে বলুন না, টেনশনে রাখবেন না প্লিজ। খুশি বিয়েটা ভেঙে গেছে ঈশান। আমি অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না। এরকম এরকম অন্যায় আবদার আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তাছাড়া ওদের এরকম অনেক আবদার মেনে নেওয়া মানে আমার মেয়ের অন্যায় ছিল। কিন্তু আমার যে মেয়ে অন্যায় করেনি তার জন্য ওকে শাস্তি পেতে হবে কেন? আপু কি হয়েছে বলো তো, এরকম কথা বলছো কেন? আর বিয়ে ভেঙেছে তাতে কান্নাকাটি করার কি আছে? আমি তো ভেঙে পড়িনি। তুমি আমাকে বলো কি হয়েছে, কি জন্য বিয়েটা ভাঙলো? খুশির আব্বুকে অনেকবার জোরাজোরি করতেই উনি যেটা বলল সেটা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না।
কারণ ভদ্রলোকের কথাগুলো এমন ছিল। ছেলের বাবা আমাকে ডেকে নিয়ে গেছিল, বলছিল ওরা নাকি খুশির সাথে কি হয়েছে এসব জানেন। উনি উনি বলছিল, মানে মিন করতে চাইছিল যে খুশির সাথে বাজে কিছু হয়েছে। ওকে সেদিন রাতে ওই বদমাইশগুলো কিছু করেছে। লোকটা এসব নিয়ে জেরা করছিল। তারপর আমি বারবার বারণ করা সত্ত্বেও তখন ভদ্রলোক অনেক টাকা দাবি করে বসেন। বলেন আমার মেয়ের সাথে তার ছেলে বিয়ে হবে, তবে আপনাদের মুখ বন্ধ করার জন্য নাকি নাকি আমাকে এতগুলো টাকা দিতে হবে। আমার ব্যবসা, আমার টাকা পয়সা সব কিছু অন্যদের নামে দিতে হবে। এত বড় অন্যায় আবদার আমি কি করে সহ্য করি? আমার মেয়ে করেনি, সে অন্যর জন্য শাস্তি পেতে হবে কেন? আমি এসব কিছু দিতে চাইনি বলে উনি এসব হুমকি দিয়েছে। তখন আমি কথা কাটাকাটি করার এক পর্যায়ে উনি বললেন উনি বিয়েটা ভেঙে দেবেন। আর আমি তখন রাগের মাথায় বলে দিয়েছিলাম উনি চাইলে যেতে পারে। যে অন্যায়টা আমার মেয়ে করেনি সেটার শাস্তিটা উনি আমার মেয়েকে দিতে চাইছিল। রাগের মাথায় এরকম কিছু করে ফেলেছি, কিন্তু বুঝতেও পারিনি এরকম কিছু করার পর আমার মেয়ের বিয়েটা হবে না। সবার সামনে সেই বিষয়টা আবার চলে আসলো। আবার আমার মেয়েকে কি করে আমি আড়াল করে রাখবো? সবার সামনে থেকে সেদিন লুকিয়ে রাখতে পেরেছিলাম, আর সেটা তোমার কারণে। কিন্তু এখন কি করে ওকে লুকিয়ে রাখবো? এই শহরের মানুষগুলো বড্ড বেশি খারাপ ঈশান। তুমি ঠিকই বলতে, এদের মনে কোনো দয়া মায়া নেই। মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে বাজে কথা বলার জন্য ওরা ওত পেতে থাকে। কাকে কখন কিভাবে বাজে কথা বলা যায় সেটার জন্য সব সময় চেষ্টা করে। বাবা হয়ে আমি ব্যর্থ হয়ে গেলাম। আমার মেয়েকে আগলে রাখতে আমি পারলাম না, আমার মেয়েকে সবার থেকে আড়াল করে রাখতে। তারপর ওই বদমাইশগুলো দিন শেষে জেনে গেল। অনেকক্ষণ ভদ্রলোককে বোঝাতে লাগলো। অন্যদিক থেকে ম্যাডামের অর্থাৎ খুশির ফুঁপিয়ে ওঠা শব্দটা পেতেই আমি বুঝতে পারলাম যে ম্যাডাম কান্নাকারি করছে। আমি এসে ম্যাডামের সামনে বসে তারপর ওনাকে কিছু বলতে যাব, তার আগেই ভদ্রমহিলা মুখটা দুই হাতে ঢেকে কান্না করতে লাগলো। আমি এই মুহূর্তে মেয়েটাকে কি বলবো জানি না, তবে খুব বেশি আফসোস হচ্ছে মেয়েটার জন্য। কি করে সামলাবো এখন একে? এখন তো নিজেকে অপরাধী মনে হচ্ছে। ছেলেটাকে দেখে বাজে মনে হয়নি, তবে ছেলের বাবা যে এত বাজে একটা প্রস্তাব দেবে আমি সেটাই ভাবতে পারিনি। ভদ্রমহিলাকে বোঝানোর চেষ্টা করতেও ভদ্রমহিলা বসে চাইল না। তবে আজকে আর সেদিনের মতো সুইসাইড করতে চায়নি, নিজেকে দোষারোপ করতে লাগলো। জন্মের পর থেকে এরকম কিছু হচ্ছে। প্রথমে আম্মুকে হারালো, তারপর নিজের সম্মানটা হারিয়েছিল। সব মিলে নিজেকে হাজারটা বাজে কথা নিজেই বলতে লাগলো। আমি অনেকটা সময় নিয়ে কিছু একটা ভেবে বলতে লাগলাম, আঙ্কেল আমি বলছি কি, আপনার কোনো রিলেটিভ কিংবা কোনো ফ্রেন্ডের বিজনেস পার্টনারদের ছেলে থাকলে ম্যাডামের বিয়েটা তার সাথে দেওয়ার চেষ্টা করুন। এই মুহূর্তে আপনার সম্মানটা বাঁচানো খুব প্রয়োজন, আর পরবর্তীতে আমরা না হয় এই লোকগুলোকে দেখে নিব। ভদ্রলোক কিছু একটা ভাবলেন, তারপর হুটহাট করে উঠে এসে ঈশানের একটা হাত দুই হাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো, এই মুহূর্তে আমি বিশ্বস্ত কাউকে পাবো না হাতের কাছে। আর আর এমন কেউ নাই যে আমাকে হেল্প করবে। আমি খুব ভালো করেই জানি এখন যদি কেউ আমাকে হেল্প করতে পারে, কেউ যদি আমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারে, সেটা একমাত্র তুমি। আর তোমাকে ছাড়া আমি এই শহরের আর একটা মানুষকেও বিশ্বাস করতে পারি না। আমি আশা করি তুমি আমাকে ডুবাবে না। এই শেষবারের মতো আমার মেয়ের সম্মানটা বাঁচাও। সারা জীবন আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। কিন্তু আমি আপনাকে কি করে সাহায্য করতে পারি আঙ্কেল? আমার পক্ষে কি করে সম্ভব আপনাকে সাহায্য করা বলুন তো? যতদূর সম্ভব ছিল আমি করেছি। অতি সাধারণ একজন মানুষ আমি, কী করে আপনাকে এমন পরিস্থিতির মুখ থেকে বাঁচাবো? তবে আমার সাধ্যমতো আমি চেষ্টা করব। আপনি বলুন কি করতে হবে? আমি অনেক ভেবে দেখলাম, বিশ্বস্ত মানুষের হাতে মেয়েকে তুলে দেওয়াটাই আমার একমাত্র উদ্দেশ্য। তাছাড়া এরকম বাজে কাউকে নিজের জামাই করার থেকে একজন গরিব ছেলেকে নিজের জামাই করে নেওয়া অনেক ভালো। আমি জানি এসব জানাজানি হয়ে গেলে আমার মেয়ের সম্মান নিয়ে প্রশ্ন উঠবে, সবাই বাজে কথা বলবে। আমি সেটা চাই না। দুজন জেনেছে জানুক। আমি আমার মেয়েকে এসব থেকে আড়াল করে রাখতে চাই, অনেক দূরে সরিয়ে দিতে চাই। আমার মেয়েকে যদি কেউ ভালো রাখতে পারে সেটা তুমি। আমি চাইছিলাম তাই আমি চাইছি তুমি আমার মেয়েটাকে বিয়ে করো।
আমাকে এইটুকু সাহায্য করো ঈশান। আমি জানি এটা অন্যায় আবদার এই মুহূর্তে, কিন্তু তারপরও আমি তোমাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি বাবা, তুমি অন্তত আমাকে এই শেষবারের মতো আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আমি কথা দিচ্ছি আমি তোমার সব স্বপ্ন আশা পূরণ করব। তার পরিবর্তে আমার মেয়েটাকে একটু দয়া করো। ওকে, ওকে তো তুমি খুব ভালো করেই চেনো। আমার মা মরা মেয়েটা অতটাও বাজে নয় যতটা বাজে ওরা আজকে আমার মেয়েটাকে বলে গেল। ভদ্রলোকের এরকম কথাতেই ঈশান মিনিট দুই এক তবদা খেয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। খুশি ম্যাডাম এখনও কেঁদেই যাচ্ছে, ওর মধ্যে বিরূপ কোনো প্রতিক্রিয়া নেই। তারপরও কেন জানি মনে হচ্ছিল যে ম্যাডাম কি ওকে বিয়ে করতে রাজি হবে কি না। খুশির বাবা ঈশানের পায়ে ধরতে গেলে ছেলেটা ওনাকে উঠিয়ে জড়িয়ে ধরল, তারপর এক জায়গায় বসিয়ে দিয়ে আশ্বস্ত করলো। ঠিক আছে আঙ্কেল, আমি সবটা মেনে নেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনারা এত বড় লোক, কি আমাকে কখনো মেনে নিতে পারবেন? বিয়ে করতে চাইবে আদৌ? আমি সেইটাও জানি না। আর আপনার মেয়েও যদি রাজি হয়, তারপরও আমাকে আম্মু আর বোনের অনুমতি নিতে হবে। ওরা যে আমার দিকে তাকিয়ে আছে, আমাকে নিয়ে ওদের অনেক আশা করছে। এখন আমি যদি না জানি বিয়েটা করি, তাহলে ওরা অনেক কষ্ট পাবে। আমি আমার আম্মু আর বোনকে জানাচ্ছি, আপনি ম্যাডামের সাথে কথা বলে দেখুন উনি বিয়েটা করতে চান কি না। না করতে চান, তার জন্য একটা প্রস্তাব আছে। উনি এখান থেকে অনেক দূরে চলে যেতে পারেন। খুশির আব্বু খুশির কাছে এসে একটা হাত ধরল। তারপর যখনই কিছু বলতে যাবে তার আগেই মেয়েটা আব্বুকে জড়িয়ে ধরল। খুশির আব্বু মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো। একটা সময় মনে করতাম আর টাকা পয়সা জীবনের সব কিছুই মামনি, কিন্তু আজকে বুঝতে পারছি ভালো একজন মানুষ, ভালো চরিত্রবান একজন পুরুষকে মেয়ের জীবনের খুব বেশি প্রয়োজন। বাবা হিসাবে একজন চরিত্রবান পুরুষকে তার জীবনসঙ্গী হিসাবে এনে দেওয়ায় সত্যি খুব বড় একটা দায়িত্ব। আমি তেমন কাউকে তোমার সাথে বিয়ে দিতে চাইছি, তোমার লাইফে এনে দিতে চাইছি। আমি জানি ও তোমাকে ভালো রাখবে, ওর এত বড় কোনো আশা নেই, তবে ছোটবেলা থেকে যেটা চেয়েছে সেটাই পেয়েছো। এখন আমার সব কিছু তোমারই, তাই তুমি অন্তত ওকে বিয়ে করে নাও, ভালো থাকবে, দিন শেষে ঠকে যাবে না। যে তোমাকে ভালো বুঝতে পারবে, তোমাকে ভালো বুঝবে, যার সাথে তুমি সারা জীবন নিঃসন্দেহে কোনো দ্বন্দ্ব ছাড়াই কাটিয়ে দিতে পারবে। যে তোমাকে ভালো বুঝতে পারবে, তোমাকে ভালো বোঝাবে, যার সাথে তুমি সারা জীবন নিঃসন্দেহে কোনো দ্বন্দ্ব ছাড়াই কাটিয়ে দিতে পারবে। যে মানুষটা তোমাকে ভালো রাখতে পারবে, তেমন কারোর জন্য আমি তোমাকে বলছি, তুমি আমাকে এই শেষবার অন্তত বারণ করো না মামনি। আমি সব কিছু মেনে নেব আব্বু, আমি তোমার সব কথা শুনব। আমি জানি ঈশান অনেক ভালো একজন মানুষ, ওকে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। জানি না ও আমার জীবনের এই দাগটা নিয়ে কখনো আমার সাথে মানিয়ে নিতে পারবে কিনা। তবে তবে আমি এখান থেকে যেখানে আর থাকতে চাই না, আব্বু অনেক দূরে চলে যেতে চাই, যেখানে এসব বাজে মানুষগুলো আর আমার দিকে চোখ তুলেও তাকাবে না। এর মাঝেই ঈশান ফিরে আসলো আর বলতে আরম্ভ করলো। আঙ্কেল, এই মুহূর্তে আম্মু আর বোনের আসা সম্ভব না, ওদের আসতে একটু সময় লেগে যাবে। আপনি কি সেটুকু সময় অপেক্ষা করতে পারবেন? ভদ্রলোক মেয়েকে ছাড়িয়ে নিয়ে ঈশানকে উঠে জড়িয়ে ধরলেন, বলতে লাগলেন, ও বিয়েতে রাজি হয়েছে, তার জন্য যা খুশি উনি করতে পারেন। ঈশান ওর এখানকারই কয়েকটা ফ্রেন্ড, যাদের সাথে নতুন ফ্রেন্ডশিপ হয়েছিল, আর যে চাচুর সাথে থাকে তাকেও কল করলো। ভদ্রলোককে জানাতেই উনি ওনার কয়েকটা ফ্রেন্ডকে নিয়ে আসার জন্য বলল। ভদ্রলোক বাইরে গিয়েছিলেন শুক্রবারের দিন, তারপরও আসতে পারেননি। অনেক জোরাজোরি করেছিল, তবে উনি আসতে চাননি। যাই হোক, ঘন্টা 3 পরে রাত 12টার দিকে খুশির সাথে ঈশানের বিয়েটা সম্পন্ন হলো। তখন আম্মু, বোন আরও অনেকে এসে উপস্থিত ছিল। ঈশান আম্মু আর বোনকে পেয়ে জড়িয়ে ধরেছিল, তারপর ওদের সাথে অনেক কথাই বলেছিল। বিয়েটা সম্পূর্ণ হতে ঈশানের আম্মু খুশির মাথায় হাত বুলিয়ে দিল, আর মেয়েটাও আম্মুকে জড়িয়ে ধরে কাঁদল। কেন কাঁদলো ঈশান জানে না, তবে আম্মু যে কি বলেছে যার জন্য ওনার সাথে এত সহজে মিশে গেল ঈশান বুঝতে পারল না। মেয়েটা অনেকক্ষণ আম্মুকে জড়িয়ে ধরে ডাইনিংয়ে বসেছিল। ঈশান এমন কিছু দেখেই আশ্বস্ত হয়েছে মেয়েটা আম্মুর সাথে মানিয়ে নিতে পারবে। যাই হোক, রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করলো, আত্মীয় স্বজন সবাই চলে গেছে, আর সবাই বেশ খানিকটা আশ্বস্ত করলো যে ওদের বিয়েটা হওয়াতে ভালোই হয়েছে। কিন্তু কেউ জানে না কী জন্য বিয়েটা ভেঙেছিল। ঈশান এসব বসকে বলতে বারণ করেছিল। তারপর থেকেই খাওয়া দাওয়া করে আরও আধ ঘন্টা টাইম নিয়ে বসে রইল। আম্মু আর বোনকে একটা রুমের ব্যবস্থা করে দেওয়া হলো।
ওরাও সেদিকেই চলে গেল। বাসায় অনেক আত্মীয় স্বজন, সেজন্য রুম একটাই ফাঁকা ছিল, সেখানে ওদের থাকার ব্যবস্থা করা হলো। ঈশান ভয় পাচ্ছিল রুমে আসতে, না জানি কি হয়। তারপরও মনে হচ্ছিল একটাবার রুমে এসে মেয়েটার সাথে কথা বলাটা দরকার। খুশি ম্যাডাম হয়তো ঈশানের সাথে থাকতে চাইবে না। এত সাধারণ একটা ছেলেকে কেই বা বিয়ে করতে চাইবে? খুশির আব্বু কেমন করে হাত পা জড়িয়ে ধরতে গেছিল। বাবার বয়সী একটা লোক পায়ে ধরতে গেলে কেমন একটা খারাপ দেখায়, তাই ঈশান না করতে পারেনি। আম্মুকে বলতেই আম্মু এরকম বাজে পরিস্থিতির মুখ থেকে মেয়েটাকে বাঁচাতে বলল। ঈশানও সেটাই করলো, বিয়েটা করে নিল। কিন্তু জানে না মেয়েটা ওর সাথে কখনো থাকতে চাইবে কিনা। ঈশান রুমে এসে ম্যাডামের সাথে কিছু কথা বলবে ভেবেছে, আর তাই করলো। যতটা রুমের কাছে আসছিল ততই বুকের ভেতর ধুকপুকানিটা বেড়ে যাচ্ছিল। তারপরে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে দেখলো মেয়েটা বেডে একদম বউদের মতো করে বসে আছে। হয়তো ওর আসার অপেক্ষা করছে, কিছু একটা বলতে চায়। সামনে দাঁড়াতেই মেয়েটা হাত মোচড়াতে লাগলো। একটা দীর্ঘশ্বাস ফেলে দিয়ে বলতে লাগলো, ম্যাডাম, আমি জানি না আপনাকে কি বলবো, কিন্তু আমার জন্য হয়তো আজকে আপনাকে বিয়েটা করতে হলো। না হলে আমি না থাকলে আজকে এত বাজে পরিস্থিতির মুখে আপনাকে পড়তে হতো না। ভদ্রমহিলা অবাক চোখে তাকালো। ঈশান হাসার চেষ্টা করে বলতে লাগলো, মুখ দিয়ে বিষয়টা বলাটা যতটা সহজ, কিন্তু বাস্তব জীবনে সবটা মেনে নেওয়া আর মানিয়ে নেওয়াটা এত সহজ না। আমি জানি আপনি মন থেকে বিষয়টা মানতে পারেননি ম্যাডাম। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এত বড় লোকের মেয়ে হয়ে কী করে আমার মতো গরিব আর গ্রামের ছেলেকে বিয়ে করে তাকে মেনে নেবেন? আপনি আমার সাথে মানিয়ে নিতে পারবেন না, সেটা আমার খুব ভালো করেই বুঝতে পারছি। ম্যাডাম, আপনি টেনশন করবেন না। আপনি আমাকে বলুন আপনি কি চাইছেন। আমি সবই করতে রাজি আছি। আমি আপনাকে জোর করব না। আপনি আমাকে বিয়ে করেছেন, সেটার জন্যই আমি খুব অবাক হয়েছি। তবে কখনো যে আপনি এসব মানবেন না আমি সেটা জানি, তাই আপনাকে বলছি, আপনার যদি কোনো চিন্তাভাবনা থাকে আমাকে বলতে পারেন। আমি কথা দিয়েছি, আপনার যা ইচ্ছা আপনার ইচ্ছা মতোই সবটা হবে। খুশি এবার উঠে আসলো। তারপর ঈশানের সামনে দাঁড়াতেই ছেলেটা কিছুটা পিছিয়ে যেতে লাগলো। খুশি ঈশানের একটা হাত ধরলে মেয়েটার দিকে তাকাতেই খুশি যেটা করলো সেটার জন্য প্রস্তুত ছিল না, কারণ মেয়েটা হঠাৎ করেই ঈশানকে দুই হাতে জাপটে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। ঈশান আবার কিছুক্ষণ তবদা খেয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। ঈশান ভালোবাসা চায় না আমাকে একটু? নাকি আমি এতটাই খারাপ যে আমি তোমার ভালোবাসা পাওয়ার মতো যোগ্যতাও রাখি না? ঈশান, আমি কথা দিচ্ছি, আমি সর্বোচ্চ চেষ্টা করবো দেখো তোমাকে ভালোবাসা। আম্মু তো আমাকে মেনে নিয়েছে, তাহলে তুমি এসব কথা কেন বলছো? আমি চেষ্টা করবো একজন ভালো বউ হওয়ার। আমি তো তোমার ফ্রেন্ড ছিলাম, বলো? তুমি হয়তো আমাকে ফ্রেন্ড ভাবতে পারোনি, কিন্তু আমি নিজেকে সর্বোচ্চ চেষ্টা করব তোমার একজন বউ হিসেবে গড়ে তোলার। আমি জানি না কতটুকু কি পারবো, তবে আমি চেষ্টা করব। জানি না আর কিভাবে কি হলো, তবে বিয়ের সময় মনে হচ্ছিল আবার বিয়েটা করা ঠিক হবে না। কেন মনে হচ্ছিল জানি না। তখন তোমার কথাটা বারবার মনে পড়ছিল। মনে হচ্ছিল আজকের পর থেকে হয়তো তোমার সাথে আমার আর আগের মতো কখনো কোনো মেলামেশা হবে না, সবসময় এড়িয়ে যেতে হবে। কিন্তু উপরওয়ালা দেখো আমাদের দুজনকে এক করে দিয়েছে। আমি হয়তো কখনো তোমাকে চাইতাম মন থেকে ঈশান, কিন্তু কখনো বলা হয়নি। আর যখন বুঝতে পারলাম তখন বিয়েটা ঠিক হয়ে যাচ্ছিল। আব্বুর সম্মানটা বাঁচানোর জন্য হলেও যে বিয়েটা করে নিতে চেয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে এরকম কিছু হবে। বিয়েটা না হয় ভালো হয়েছে, তাহলে তোমাকে যে আমার হারাতে হতো না হলে। খুশির কথা শেষ হতেই ঈশান মেয়েটাকে বুকের সাথে জাপটে জড়িয়ে ধরল, মাথায় কিছুক্ষণ চুমু খেলো। তারপর আবার ছাড়িয়ে নিয়ে একটা সময় মুখের দুই পাশে হাত রেখে সারা মুখে চুমু দিয়ে বলতে লাগলো, আমার মতো একটা ছেলে যে আপনি কখনো ভালোবাসতে পারে আমি সেটা বিশ্বাসই করতাম না। ম্যাডাম, আপনার বিয়েটা যখন থেকে ঠিক হয়েছে আমি বুঝতে পেরেছি আপনাকে ঠিক কতটুকু ভালোবাসি, কিন্তু কখনো বলার মতো সাহস করে উঠতে পারিনি। কিন্তু আমি অনেক খুশি ছিলাম যখন আপনার আব্বু আমাকে বিয়ের কথাটা বলল। আপনি আমাকে ভালোবাসেন এটা জানার পর জীবনের সবচেয়ে বেশি খুশি লাগছে আজকে। এত বড় লোকের মেয়ে আমাকে ভালোবাসে আর এত সুন্দরী একটা বউ আমার হবে, সেটা ভেবেই আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগছে। আমি জানি না আপনি আমার সাথে থাকবেন কিনা, তারপরেও। খুশি ঈশানের মুখটা আটকে দিল, তবে হাত দিয়ে নয়, ঠোঁটে ঠোঁট রেখে। খুশি এরকম কর্মকাণ্ডে ঈশান কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। তারপর একটা সময় মেয়েটার কোমর জড়িয়ে ধরে আরেকটু নিজের সাথে মিশিয়ে নিজেও রেসপন্স করতে লাগলো।
খুশি এক হাত ঈশানের শার্টের কলারে রাখলো, আরেক হাত ওর চুলে রেখে আদুরে স্পর্শ দিতে লাগলো। যাই হোক, বেশি জানতে চেয়ে লজ্জা দিবেন না। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।